এখানে ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়েছে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ করে এই যে ভদ্রমহিলার নাম যেন কি, গোয়েন লুইস নামে এক ভদ্রমহিলা আছে, তার একটা ভয়ঙ্কর ভূমিকা আছে। পিটার হাসের ব্যাপারটা তো আমরা সবাই জানি। এছাড়া ইউকে, অনেকে ইউকে কিন্তু একটা সাইলেন্ট পার্টনার মনে করে, কিন্তু আমি কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে রিচার্ডসন, তাদের যে প্রাক্তন, এবং সারা কুকেরটা আসলে পরবর্তীতে এসেছে খুব বেশি যে ভূমিকা, কিন্তু রিচার্ডসন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, ইউরোপিয়ান ইউনিয়ন কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, এগুলো যখন জেনেছি প্রত্যেকটা লাইন টু লাইন, মানে এভরি ডে। আমি আপনার প্রশ্নটা নিচ্ছি, জাস্ট লাইনটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এজেন্ডাটা এরা নিয়েছে, সেই এজেন্ডাটা তো ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা না। আর বিএনপি কি ওই সেম ব্যাটনটা, অর্থাৎ ইউনুস তো একটা অনির্বাচিত একটা লোক, বিএনপি কে নিয়ে আমি অনেক সমালোচনা করতে পারি তার প্রতিপক্ষ হিসেবে, তো বিএনপি তো আমার জন্মশত্রু না। সো বিএনপি কে নিয়ে আমি সমালোচনা করব, করতেই থাকবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখতে হবে। সেই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট এইটা ভাউচ করতে পারি যে বিএনপি হয়তো বা আপনার ইউনুসের যে এজেন্ডা, সেই এজেন্ডার তল্পি বাহক হবে না। তাহলে এইটা যদি না হয়, মানে আমার এই ইনটিউশনটা যদি সত্যি হয়, তাহলে এই ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটার কি হবে? সেটা কি ফেব্রুয়ারির ভিতরে শেষ হয়ে যাবে? সো এই জায়গা থেকে আমি মনে করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়াটা টাফ। সরি, আপনি প্রশ্নটা করুন। জি জি জি, আমি এবার একটু শাহেদ আলমের কাছে যেতে চাই। আমাকে এই কথাটা আরো অনেকে বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার চান্স কম। এর কারণ হিসেবে অনেকে বলছে যে একটা যুদ্ধর ব্যাপার আমরা শুনছিলাম, সেরকম একটা পরিস্থিতি হতে পারে। যুদ্ধ পরিস্থিতি ইলেকশন আসলে হয় না। এই কারণেই প্রধান উপদেষ্টা নির্বাচনটি ডিসেম্বরের পরে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম একটি কথা আমরা শুনতে পাই। আর এটার সঙ্গে যদি আমরা একটু সম্পৃক্ত করি যে আজকের এই বৈঠকটিতে উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মানে ধরেন নির্বাচন সংক্রান্ত বিষয় আমরা শুধু একটি পয়েন্টই পেয়েছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এর বাইরে করিডোর, বন্দর, আরো অনেক বিষয়, এগুলি নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হয়নি, যেগুলির সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা উপদেষ্টা। এখন যেহেতু নির্বাচন নিয়েই আলোচনাটি হয়েছে, সেখানে যদি ধরেন ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকতেন, তবু আমরা কিছু সংশ্লিষ্টতা খুঁজে পেতাম, কারণ উনি এক সময় নির্বাচন কমিশনার ছিলেন। ডক্টর খলিলুর রহমান কি কারণে এই বৈঠকে তার থাকার যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা এবং কারণগুলো কি কি যদি আমাদেরকে একটু বলতেন। ওকে, আমি এটা বলবো, তবে তার আগ দিয়ে নিজম মজুমদারের সাথে দ্বিমত আমি করি। তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন খুবই আপত্তিকর শব্দ, যেমন টোকাই, এরপরে দখলদার, এগুলো এটা রাজনৈতিক শিষ্টাচার জনিত শব্দ বলে আমরা মনে করি না, আমি মনে করি না। ডক্টর ইউনূস সম্মানিত ব্যক্তি, আমি নিজে অনেকটা সমালোচনা করেছি যখন দেখেছি ক্ষমতা থেকে তিনি এক্সটেন্ড করতে চায়। শুধু তিনি না, এই যে যাদের নাম করলেন তারা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে এবং এভরিথিং ম্যান্ডেট হিসাব করে তখন তারা ধরাকে সরাগন করছে, আমি সমালোচনা করেছি। কিন্তু এই ডক্টর ইউনূসের যে ক্ষমতায়ন এবং যাদেরকে টোকাই বলছেন, যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতা কিংবা বিএনপি সম্মিলিতভাবে তারাই আন্দোলন করেছে, আমি খুব অবাক হই যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা এই রিয়েলিটিটা থেকে অনেক দূরে, তারা এখনো মানতে পারেন না। এখানে যেটা আব্দুল হামিদ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, একদম তার চেয়ে বড় আওয়ামী লীগের তো আর নেই, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, তিনিও বলছেন যে এই ভুল ভ্রান্তির কারণেই আজকের পরিণতি। কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমনকি কর্মসমর্থকরা তারা এটা মানতে চান না। এখানে আমার দ্বিমতটা পোষণ করে আমি আলোচনাটা করছি, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। দেখুন, ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকতে পারতো, খলিল কেন, নানান প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নগুলো তো রিজলভ হওয়ার পরেই না বৈঠকটা হয়েছে। আজকে আমরা কি আশা করেছিলাম যে আজকে খলিলকে দেখে তারেক রহমান মুখ ফিরিয়ে নেবেন, বলবেন যে না আপনি কেন এখানে এসেছেন, আপনাকে আমরা চাই না? অথবা ডক্টর ইউনূসকে যে তিনি বলবেন যে না আপনি কিসের সমঝোতা করতে আসছেন, আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে পদত্যাগের কথা বলছি, আপনি তাদেরকে নিয়ে এসেছেন। এটা হতে পারতো, বাংলাদেশে এই রাজনীতির কালচার ছিল, আহ সংলাপ, সমঝোতা। আহ তারেক রহমান যখন ফুল দিলেন আওয়ামী লীগের তরুণ নেতৃত্বকে, আমি শেষ করি না, আমাকে বলতে হবে, বাংলাদেশে এই সংস্কৃতি ছিল না। জানতেন
হ্যাঁ, জানতেন মানে কি, এটা নিশ্চয়ই আলোচনাটা ওই জায়গায় হয়েছে, এমন তো না যে হঠাৎ করে আজকেই দৃশ্যমান হয়েছে, তাই না? না, আমির একটা খসরু পর্যায়ে বলা মাহমুদ হচ্ছিল, থাকবেন এটি কিন্তু আমরা জানতাম, কিন্তু ডক্টর খলিলুর রহমান থাকবেন এটি কিন্তু কোনো পক্ষ থেকে বলা হয়নি। বলা হয়নি, কিন্তু এটাও বলা হয়েছে যদি সরকার পক্ষ মনে করে বিশেষ কাউকে রাখবেন সাথে রাখবেন, বিএনপি যদি মনে করে কাউকে রাখবেন সাথে রাখবেন। সে কারণে আমির খসরু মাহমুদ চৌধুরীর সম্পর্কে হেন কোনো রাজনৈতিক বিরোধোচ্চারণ নেই, শুধু আওয়ামী লীগের লোকজন না, যারা এই বর্তমান বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে যুক্ত, তারাও তাকে ভারতের দালাল দোসর হিসেবে এস্টাবলিশ করছে। তো তারেক রহমান লন্ডন থেকে, ঢাকা থেকে তাকেই উড়িয়ে নিয়ে গিয়েছেন, তাই না? এটা বার্তা দেওয়ার জন্য যে না, তোমরা যেটা বলবা এটাতেই হবে না। ঠিক একইভাবে ইউনূস হয়তো এই বার্তাই দিয়েছেন যে আপনারা পদত্যাগ চেয়েছেন, কিন্তু সেই ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু হারমোনিটা কোথায়? আমি বলছি এসব দাবি দেওয়া থাকবে, হারমোনিটা হবে বাংলাদেশের রাজনীতিতে এই যে ছাড় দেওয়া, নেগোসিয়েশন করা, একসাথে বসে খোঁজ নেওয়া, পরিবারকে খোঁজ নেওয়া, একজনের অবদানকে স্বীকার করা, এগুলো তো আমরা হারিয়ে যেতে দেখেছি। স্পষ্ট প্রমাণ দেই, যখন সজীব অজয় জয় দেশে আসলেন, তারেক রহমান ফুল পাঠিয়েছিলেন, উনি সেটা রিসিভ করেন নাই। তো এই সৌজন্য অসৌজন্যতা, এগুলো তো বাংলাদেশের রাজনীতির কালচার ছিল। জুলাই আমাদের প্রাপ্তি কি জানেন? জুলাই প্রাপ্তি হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার একটা বড় পরিবর্তন করতে চেয়েছি। হ্যাঁ, হয়নি সবকিছু। সরকার যে বিএনপি চালাচ্ছে এমন না, আমি চালাচ্ছি এমন না, আমাদের চাওয়া পাওয়ায় ঘাটতি থাকতে পারে অনেক, কিন্তু বড় পরিবর্তনটা হলো এই যে নেগোসিয়েশন, শায়দ সৌজন্যতা বোধ, কোকো এগুলো মারা ফিরে যাওয়ার এসেছে। পরে শেখ হাসিনা গিয়েছিলেন এবং ফোন করেছিলেন, সেটি কি আপনি বলবেন? তো এরকম অসৌজন্যতা আমাদের রাজনীতিতে ছিল সব তরফেই। হ্যাঁ, আমি বলবো যে এইটার একটা, যখন এখানে ডক্টর খলিলের এই যে তারেক রহমানের সৌজন্য, ইউনূস, এখানে কেউ মারা যায়নি, এখানে কেউ কারোর জেলবন্দি করে অত্যাচার করার ঘটনা ঘটেনি। বেগম জিয়ার পরিবার এবং তার ফ্যামিলির উপর যে নির্যাতন, তারেক রহমান কোকো কিভাবে মারা গিয়েছেন, একজন অত্যাচারে নির্যাতিত সন্তান, সন্তানের মৃত্যুর মায়ের সাথে, যে কিনা বাংলাদেশের রাজনীতিতে বর্ষিয়ান একজন নেত্রী, তার সাথে যখন ফটো আপ করার জন্য এই ধরনের চাতুরিতা করা হয়, যখন নির্বাচন, যেই কারণে আমরা বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা, নির্বাচন প্রক্রিয়া থেকে রাজনৈতিক দলগুলোকে রাখা। নিজের মজুমদার বলবেন, আমি জানি যে এখন তাহলে কি হচ্ছে, সেটা সেই স্বাধীনতা না, আছে। সেই সঙ্গে আমারও তো আমি প্রশ্ন বলছি, আছে ভাই, তো আপনি যেই যখন কারণে, বলেন তখন যেই 21 কারণে আগস্টের ঘটনা তো আসে ভাই, যেই কারণে খালেদা 21 জিয়ার আগস্ট গ্রেনেড হামলার পরিবারের ঘটনাও তো ওপর আসে, তাই না? অবর্ণনীয় জুলুম হয়েছে, যেই জুলুমের কারণে কোকো মারা গিয়েছে, সেই কোকো মারা যাওয়ার উপরে, তার লাশের উপর দাঁড়িয়ে ফটো আপ করার যে রাজনীতি, সেটি নিশ্চয়ই আজকের এই মিটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, যদি মিলাতে চান। এতটুকুই বললাম, বলেন আপনি। না না না, কথা শেষ। আমি বললাম যে মানে যখন আপনি একটা একটা এক্সাম্পল দিবেন তখন দুই তরফে আমরা অনেক অসৌজন্যতার এক্সাম্পল আমরা দিতে পারবো। আপনি কি বলতে চান সেই অসৌজন্যতা রাজনীতিতে, রাজনৈতিক কালচারে যে আমাদের অনেক রকম ক্লিশে ব্যাপার আছে? ধরেন, আপনি ঠিকই বলেছেন, কোকো যখন মারা গেছে খুবই নির্মম তার মৃত্যু হয়েছে, অন্যদিকে গ্রেনেড হামলা দিয়ে আওয়ামী লীগ কিভাবে 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 নির্মম মৃত্যু হয়েছে এটা একটু জানি, অনেক সিঙ্গাপুরে কিছু তিনি তো অসুস্থ শিখছি। ছিলেন। আপনাদের এই প্রোগ্রাম তো শুধু প্রোগ্রাম না, রীতিমতো শিক্ষা সফর। বলেন কিভাবে নির্যাতিত জি, হয়েছে এটা একটু শুনি। না না না, কোকো দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন, সেখানে উনি অসুস্থ ছিলেন। আবার গ্রেনেড, দেখুন নির্যাতনার আমি না শেষ, না 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 আপা, রাখেন রাখেন। নির্যাতিত শব্দটা কি অসুস্থ হওয়াটা নির্যাতিত হওয়া? না তার তাহলে তো তার আপনাদের উপরে উপর অনেক কোনো মামলা ছিল। নির্যাতনই হচ্ছে না, এই যেসব মজুমদার আপনারা এত কথা বলেন না, কেন? আমি তো আপনাদের ওগুলো উপর তো কিছুই বলিনি, আমি খালি তাহলে বলেছি আমি সুলতান না শাহেদ ভাই, আমি শুধু বলেছি যে বলেন বলেন। তিনি সিঙ্গাপুরে অসুস্থ হয়েছেন, সেইটাকে আমরা নির্যাতন বলতে পারি কিনা, মানে কেউ যদি অসুস্থ হয় সেটা তিনি নির্যাতন কিনা। সিঙ্গাপুরে অসুস্থ হননি, তিনি বাংলাদেশে আর অসুস্থ ছিলেন। এবং সুলতান আপা বা- বলছেন না, তো, মারা আমি তো গেছে সেটা সিঙ্গাপুরে তো। হ্যাঁ, মারা গেছে একই কারণে। সুলতানা একটা জায়গায় অন্তত রাইট, সেটা হলো যে যেই পরিস্থিতিতে মারা গিয়েছে সেটি কোনো সুস্থ অবস্থা বলে না, বলা চলে একেবারে বিনা চিকিৎসার মতো একটা খোকু অবস্থা। সাহেবের বিরুদ্ধে মামলা দিয়েছে তো তত্ত্বাবধায়ক সরকার তখনকার। হ্যাঁ হ্যাঁ, আমরাও বলবো এখন বিএনপি সরকার আসলে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তো না না, বিএনপি আপনি দেয় না, তো মানে দিয়েছে মানে আপনি তাহলে বলতে দিয়েছে চান যে তত্ত্বাবধায়ক সরকার যে মামলা দিয়েছে সেটা আওয়ামী অন্তর্বর্তীকালীন লীগের সরকার। দায়? না না, সেটা তাহলে আওয়ামী লীগের দায়। তত্ত্বাবধায়ক সরকার তো শেখ হাসিনার উপরেও 15টা মামলা দিয়েছিল, ও তাহলে, দুর্নীতির মামলা। আপনি যেটা আপনি সেই অলরেডি মামলাগুলো ডিসাইড তো করে আমরা রেখেছেন, দেখলাম যে আপনি অলরেডি তিনি ডিসাইড করে ক্ষমতায়, রেখেছেন যে আপনারা ক্ষমতায় এসে গেছেন এবং আসার পরে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেইনস্টে যে মামলাটা হচ্ছে সেটা আপনারা ঠিক ওইভাবেই বলবেন, অর্থাৎ আপনারা অলরেডি রেডি।
আমি ওভাবে বলবো বলি না, আপনি বলছেন, আপনি যেটা বলছেন আমি বলছি আমাদেরকে তো তাহলে এভাবে বলতে হবে যে না, এটা তো আমাদের আপনি কিছুতেই না। বলেছেন যে তাহলে আমরাও বলবো, এটা না, বলতে হবে কথাটা আপনি বলেনই নাই। সুলতান আচ্ছা আপনি যাই হোক, বলতে হবে বলেছেন, উনি যাই বলেছেন হোক, আমরাও বলবো। তার মানে আমি ওনারা বলছি ক্ষমতায় এসে, আপনি পুরো 100% শিওর আপনি ক্ষমতায় এসে গেছেন। না, আমি 100% শিওর না আমি ক্ষমতায় এসে গেছি, এটা আমি বলছি না। আমি বলছি আমাদের যে কালচার, সেই কালচারে এই রকম প্র্যাকটিস গুলাই হয়ে এসেছে। আপনি যেমন তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলার কথা বললেন, ব্যবসায়ী আজম যে চৌধুরী সহ শেখ হাসিনার বিরুদ্ধে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা রাজনৈতিক কারণে করা হয়েছে বলে তিনি যখন ক্ষমতা আসলেন উঠিয়ে নিলেন। কিন্তু উঠিয়ে নিলেন না কার? বেগম জিয়ার মামলাটা, এবং 2 কোটি উঠিয়েছে। টাকা খালেদা আত্মসাৎ জিয়ার অনেকগুলো মামলা করেছেন। উঠানো হয়েছে, খালেদা বেগম জিয়ার 9টা জিয়ার মামলা উঠানো হয়েছে। শাহেদ বেগম ভাই, জিয়ার যে সাজা হয়েছে এটা তত্ত্বাবধায়ক সরকারের পুরো আমলে করা 9টা মামলা উঠানো মামলাতেই। হয়েছে, বেগম খালেদা জিয়ার 9টা মামলা উঠানো হয়েছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনি দেন, প্রমাণ দেন, অসুবিধা নাই। কিন্তু আমি বলছি যেটা আমাদের এই রাজনৈতিক কালচারটা ছিল না। আমরা এই কালচারটা ছিল না বলেই জুলাই এসেছে। জুলাই ধ্রুবসত্য আমি মনে করি এটা কোনো ডিপ স্টেটের খেলা না। আপনার সাথে আমি সেটাও ডিমান্ড পোষণ করি। আর একটা হলো যে, কারণ আপনারা যদি ডিপ স্টেটের খেলা হয় তাহলে আপনাদের চেয়ে বড় ডিপ গভীর কোনো স্টেট নাই, কারণ ভারতের কোলে আপনারা বসে থাকেন। আজকে আম, আম, এটাকে কি বলে, বাংলাদেশ সম্পর্কে কোনো বিষয় হলে ভারতের মিডিয়া আপনাদের সবচেয়ে বড় সহযোগী। ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে বলেন। তারপরে তো কে এই কে এইটা আক্রমণ করতে বলেছে ভারতকে, কে আক্রমণ করতে বলেছে? এটা তো মনে হয় যে আমি কার কথা, সুশান্ত নাকি আপনার কথাই জানি, যে ভারত সরকারের উচিত হবে মানে আপনি বাংলাদেশ নিশ্চিত না, সরকারকে। আপনি নিশ্চিত না কে বলেছে? আপনাদের কথা এত অসংলগ্ন নিজুম মজুমদার, সরি টু সে, যে এইগুলাকে রেফারেন্স হিসেবে টানা খুব মুশকিল। তা আপনি তো কিন্তু টেনেছেন, কিন্তু আপনি তো আচ্ছা, টেনেছেন। আপনি তাহলে বলছেন যে আপনারা ভারতের না অনুকম্পা না, চান আপনি না সুনির্দিষ্ট, বাংলাদেশের। আপনি অভিযোগটা সুনির্দিষ্ট ভাবে আনেন, কার এগেনস্টে আনবেন সেটা বলেন, তারপর তো বলছি। আপনি তাহলে স্বীকার করছেন যে আপনারা ভারতের অনুকম্পা চান না বাংলাদেশের না না, রাজনৈতিক আমি আপনাকে এই পরিস্থিতিতে। প্রশ্নই করিনি, আপনি কথাটা ডিরেল করেন না। আপনি বলেছেন যে ভারতকে আক্রমণ করার জন্য কেউ একজন বলেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কে বলেছে? আমার মনে আছে, আমি পড়েছিলাম সম্ভবত, ভারতের উচিত বাংলাদেশে হস্তক্ষেপ করা। ইভেন সজীব ওয়াজেদ জয়ী বলেছে বাংলাদেশে সরকারকে আপনি চাপ আপনার দিয়ে যে এক সিটিং এ আপনি কথাটা নির্বাচনের। কিভাবে, এক সিটিং এ শুধুমাত্র আপনার কাছে তথ্য না থাকার কারণে আপনাকে কেমন খাবি খেতে হচ্ছে শাহেদ ভাই? না, একটা এটা অভিযোগ খাবি যখন খাওয়া না। আনবেন তখন আপনি এটা আনবেন শুনেন, তো, যে এটা সুশান্ত দাস বলেছে, এটা নিজুম মজুমদার বলেছে, এটা সজীব ওয়াজেদ জয় বলেছে। আপনি বলতেই পারছেন না কে করেছে, আপনি কেমন যেন বিব্রত হয়ে গেছেন, কারণ আপনি না না জানেন আপনার কাছে নাই। না, এটা বিব্রত না। আপনি বলেন তাহলে, আমার এই প্রশ্নের উত্তর দেন। আপনাদের আপনারা কি চান না, ভারতের অনুকম্পা চান না, এবং এই চাওয়া বলে কোনো কার্যক্রম আপনারা করেন নাই এখনো পর্যন্ত? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা বলে নেই যে তাহলে আপনি একটা বলেন, ভুল রেফারেন্স দিয়েছেন। বলেন। ইয়েস অর নো, ইয়েস অর নো, একটা ভুল রেফারেন্স দিয়েছেন, তারপর আপনার আমার অ্যান্সারটা দিচ্ছি। আমি এটা ভুল রেফারেন্স দেইনি, কারণ হলো যে আমি কেন আপনি না বললেন নিশ্চিত। যে বলেছে যে আক্রমণ করার আমি জন্য ভারতকে, কে এখন বলেছে? আমি তো নিশ্চিত রেফারেন্স আমার এই মুহূর্তে নাই। আমাকে 10 মিনিট সময় দিলে হয়তো আমি বের করতে পারবো, কিন্তু শোটা ব্যাগড়া যাবে। আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, ঠিক আছে? এটা এই তো আপনার বললেন তো। আমার শত্রুরাও জানে যে না, আচ্ছা, আমি আমার মনে রেফারেন্স হয় কি দিয়ে একটু কথা আমরা বলি। আগে বাড়ি, আমরা হ্যাঁ, আমরা যেখানটাতে ছিলাম। তবে এই হ্যাঁ। কথা তো ঠিক যে না, আমাদের আমি ওনার রাজনৈতিক শেষ কথাটার একটা জবাব দেই, যে ভারতের আমরা অনুকম্পা চাই মনে হয় কিনা। আগে বাড়ে ঝগড়া না না করলে না, সুলতান, ঝগড়া আগেই করতে আগেই হবে। আগেই বাড়ছি, পিছনে যাচ্ছি না। আচ্ছা, পেছনে আমার পেছনে প্রশ্নটি হচ্ছে পেছনে না, আমাদের রাখেন, রাখেন, বলতে রাখেন। দেন, ভাই, উনি বলতে যখন দেন। আমার বললেন, রাখেন প্রশ্নটি আপা, হচ্ছে আপা রাখেন, সুলতানা রাখেন। রহমান, নিজুম সুলতানা মজুমদারকে আপা, বলতে দেন, কারণ সুলতানা ভারতের আপা, অনুকম্পা চাওয়া এটা রাজনীতির, আওয়ামী লীগের সুলতানা আপা, রাজনীতির হ্যাঁ বড় হ্যাঁ, দেউলিয়াপনা, শাহেদ ওইটাকে ভাইয়ের, ব্যাখ্যা করতে হবে। শাহেদ ভাইয়ের প্রশ্নটা বহুল ভাবে আমাদের বিরুদ্ধে বলা হয়, এটা জবাব দেওয়া দরকার। কিন্তু এই যে পেছনে আগে বাড়ার কথাটা, এটা আমাকে যেমন বলেছেন, সাথে সাথে কিন্তু শাহেদ ভাইকে একটু বলতে পারতেন যখন কোকো সাহেবের কথাটা এনেছেন। এখন আমি একটু পেছনে চলে যাব, আসলে যেতে হবে, কিন্তু সেটা আমার টার্ন আসার পরে, মানে আমাকে যখন একদম সলো বলতে দিবেন, আমি জাস্ট ওনার একটাই কথা বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রের, ভারত তো দূরের কথা, পৃথিবীর কারো কাছেই কোনোভাবে অনুকম্পা চায় না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের যে নীতিটা, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব। বাংলাদেশ যে আপনার আপনার জোট জোট বিরোধী বা জোটবিহীন যেই আমাদের যেই প্রিন্সিপাল, পুরো হোল বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ সেটাতেই বিশ্বাস করে। কারো অনুকম্পা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চায়নি এবং চাবেও না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর প্রত্যেকটা দেশ এক্সেপ্ট পাকিস্তান এবং ইসরায়েল, এই দুটো দেশের কোনো বন্ধুত্বও চায় না। এই দেশের তাদের কোনো খারাপেও নাই, ভালোতেও নাই, শেষ। আমরা এদের চাই না, কিন্তু অন্য দেশের থেকে আমরা বন্ধুত্ব চাই, আমরা অন্য দেশের কাছ নিজুম থেকে মজুমদার, সাহায্য চাই, আমার নানান একটা বিষয়। প্রশ্নের উত্তর দিবেন? সেটা হলো যে হুম। আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে, ধরুন বিএনপির এই পরিস্থিতি হলো,
বিএনপি কোন দেশে যেয়ে তার দলবল নিয়ে আশ্রয় নিবে? পৃথিবীর কোন আওয়ামী লীগের দেশে যেয়ে নিবে? আওয়ামী লীগের কি পাকিস্তানে পরিস্থিতি যেয়ে হয়েছে? নিবে? আওয়ামী লীগের কি লন্ডনে যে পরিস্থিতি হয়েছে? আওয়ামী লীগ আমরা কি ধরে নিব? উনি এবার যেহেতু লন্ডনে ও গিয়েছেন, আপনি ধরে ওনার নিচ্ছেন, আপনার কাছে রেফারেন্স নেই, আপনি ধরে না, নিচ্ছেন। উনি এবার ইন্ডিয়া চালাইয়া যে দেন, গিয়েছেন, কেন মানে গিয়েছেন? আপনার রেফারেন্স হচ্ছে চালাইয়া দেন। না, এটা চালিয়ে দেওয়া না নিজুম তাহলে মজুমদার। আপনি আপনার রেফারেন্স যদি কোথায়? আপনি তো এটা বলবেন যে ক খ গ ঘ আমাকে উম্ম চ ছ ট ঠ বলেছে, একটা নাম আপনি বলবেন তো, একটা ডকুমেন্ট আপনি দেখাবেন তো। আপনি সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি নিজুম মজুমদার। কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন? না, তখন আমি যেটা বাস্তবতাটা অস্বীকার হয়েছে, করছি না তো ভাই। শাহেদ আপনি ভাই, খালি ইউ আমাকে নো মি বলেন ভেরি ওয়েল। বেগম শুনেন, জিয়া আমি তখন একটা কথা দেশ বলি। ছেড়েছিল কিনা, আজকে পর্যন্ত দেশ ছেড়েছে কিনা, শেখ হাসিনার মাননীয় দুইবার মাননীয় ক্রাইসিস প্রধানমন্ত্রী, তৈরি হয়েছে, আপনি দুইবারই দেশ তাহলে আপনার ছেড়ে চলে আপনার গিয়েছেন। জ্ঞাতার্থে আমি বলি, আপনার জ্ঞাতার্থে বলেন বলি, বলেন। এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা, আমি জাস্ট কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে। সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিথ্রোতে। আমি আমি হুম, নিজে মজুমদার উপস্থিত ছিলাম হিথ্রোতে। সেইখানে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে, আমাদের হাজার শরীফ চাচা হাজার ছিলেন। মানুষ থাকে, শোনেন, হাজার, আমি বলি কিন্তু সেখানে ইতিহাসের সাংবাদিকদের সত্য সামনে, তো সেখানে যে আমি বলি, সেখানে হুম, আমি বলছি, আমি একজন সাক্ষী, একটা উইটনেস। আপনি একজন হ্যাঁ উইটনেসের কথা শোনেন। হ্যাঁ সেখানে সেখানে আপনার আপনার ববি ভাই ছিলেন, সেখানে আহ, ছোট আপা ছিলেন কিনা আমি এটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে আর যারা যারা ছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে বোর্ড করতে দেবে না। তিনি বলেছেন আমার দেশে আমি যাব, আমার দেশে আমি এখানে যাব, কেন আমাকে দেবে না, আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা, বোর্ড করতে দেওয়া হয়নি। এরপরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন। আপনি কি বলছেন এটা, যে এইটা তো তিনি আপনি চয়েস বললেন দিয়েছেন? যখন, এইটা তো আপনি বললেন উনি যখন দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু উনি তো দেশ থেকেই লন্ডনে না, গিয়েছিলেন। উনি দেশ থেকে গিয়েছেন কাজে, সেখানে সম্ভবত পুতুল খেলার, খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। আমি ওই জায়গাটাই ভাই আপনি বলছি শোনেন, নিজুম আপনি আপনি মজুমদার। আপনি শোনেন, আপনি ভাই শোনেন, বাস্তবতা হলো আপনি বিএনপির দুটা কোন জিনিস হতে পারে। নেতৃবৃন্দের দেশের আপনি বাইরে দেখেন, যাওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী আমি লীগের কিন্তু যেমন আছে পুরা দেখেন, দল সমেত তারা ভারতের জেল, এগুলো আমাদের প্রতিদিনের যাওয়ার হ্যাঁ হ্যাঁ জায়গা ছিল। হ্যাঁ তো হ্যাঁ আপনি হ্যাঁ। আপনি লন্ডনে ছিলেন, আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই, কিন্তু আরে আমরা তো জানি। আমার সামনে প্রধানমন্ত্রী, বিবিসি, তারপরে যারা যারা সাংবাদিক আছে তাদেরকে, তাও কোথায়, ঘরে না তো, হিথ্রোতে। উনাকে ঠিক যখন আছে, বোর্ড করতে দিলেন না, আবার উনি যখন ফেরত আসছেন টার্মিনাল 3 থেকে, শোনেন হ্যাঁ ভাই, টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরত আসছেন, হ্যাঁ তখন সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। একটা মানুষ যদি, আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন, আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার, যদি সেটাই হ্যাঁ হয় তাহলে উনি ফেরত আসবেন কেন? ফেরত আসবেন কেন? ফেরত তাহলে তো উনি দেশের বাইরেই ফেরত থাকবেন। ফেরত আসবেন, কেননা তিনি সেই সময় দেখেছেন যে যে -2 যে থিওরি কিংবা বলা হচ্ছিল, উনি সানন্দে গ্রহণ করেছিলেন যে বিএনপি কে যদি মাইনাস করা যায়, কিন্তু যখন মানে দেখলেন উনিও নিজের যে খালেদা মাইনাস জিয়া, করতে দেশের বাইরে চলে গেছেন, তারপর প্লাস হতে দেশে ফেরত আসছেন। না, ওনার সাথে যে সমঝোতা ছিল, সমঝোতার নির্বাচন, এগুলো তো আর নতুন তথ্য না। বিবিসির সংবাদ দেখবেন, বুঝতে আপনি পেরেছি, মইন আহমেদের বুঝতে পেরেছি, সাক্ষাৎকার এগুলা পড়বেন। হ্যাঁ আপনি একটারও রেফারেন্স দেখাতে পারছেন না। আমার একদম সহজ প্রশ্ন, যে আপনি দাবি করেছেন সেই সময় সেই সময় তিনি একটা অপশন, তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে। আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা, আমি তখন সাংবাদিকতা করেছি, সুলতান আপা আমাকে চেনেন, 2009 সালে আমি অমুক জেলে গিয়েছি, তমুক জেলে। ফাইন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, ভালো বলেন, সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা, এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে, কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয়। প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার এইটা তো সিরিয়াস একটা ব্যাপার, যে একজন মানুষকে, সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না, তাকে অপশন কেন দেওয়া হবে, মানে এন্ড অফ দ্য ডেতে আমি এটা জিজ্ঞেস করতামই যে কোনো একটা ক্ষেত্রে। এখন আমরা আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনি রেফারেন্স দিতে পারছেন না। আমার মনে হয় কি, এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনাটা, কিন্তু যেটা বলার দরকার, আপনি বের বলছেন বের যে আপনাকে হতেই আপনি হবে, আপনি বেশি আপনি দূর আগাতে পারবেন না। নো নো নো, আপনি, আচ্ছা আমি আগাতে পারবো না। শুনেন আপনি বলছেন আমার মনে শেখ হয় হাসিনা মানে ফিরতে চেয়েছেন, আমার কথা আমাদের হলো উনি গেছেন রাজনীতিটাও কেন, ঠিক এরকম, উনি বেরিয়ে আমাদের গেছেন কেন, এটাই রাজনীতিটাও হচ্ছে ঠিক আমার এরকম প্রশ্ন। আটকে গেছে, আমরা আর আগে বাড়তে পারছি না, এটা আমি একটু সত্য।
এইটা না না সত্যি যে 21শে আগস্ট আওয়ামী লীগকে একদম শেখ হাসিনা সবাইকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। আইবি রহমান মারা গেছে, সেই মামলার আসামি মারা যায়নি, মারা যায়নি, মারা যায়নি, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। আর তারেক রহমান এখন খালাস পেয়েছেন। কে ওই ঘটনা ঘটালো এখন আর খালাস কেউ পাইনি, খালাস পাইনি, এখনো পেন্ডিং, এখনো পেন্ডিং আপা, আচ্ছা পেন্ডিং। মামলা পেন্ডিং। তারপরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উৎখাত করা হলো, তিনি উৎখাত করা হয়নি, উৎখাত করা হয়নি, মামলায় হেরেছেন। প্লিজ আপনারা কি এইভাবেই কথা বলতে থাকবেন? এইভাবেই কথা বলতে থাকবেন? এইভাবেই কথা বলতে থাকবেন? ওকে, মানে উৎখাত করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন? তাহলে সেই আদালতের রায়, সেই যে আদালতের রায়, সেই আদালতের রায় মিথ্যা। আচ্ছা এরকম আমি 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 আওয়ামী লীগ বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থক নিজম মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে, নিজম মজুমদারের চোখ দিয়ে এই যে দেখলেই বোঝা শাহেদ যাবে ভাই, যে এই আওয়ামী যে লীগের এই যে রাজনীতি এই যে আসলে শাহেদ কি। ভাই, এই যে শাহেদ ভাই, ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেককে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে, শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোন সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন। আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম, আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি। আসলে শাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা শাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি। শাহেদ ভাই, আমি আপনার থেকে একটু সময়টা নিয়ে একটু বলছি। আপনি যে শুরুতে বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা না, বিএনপি সমর্থিত এই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা, নাম্বার 1। এইটা আমি শুরুতেই আমি একটু বলি, আপনি নোট করেন। এই যে দেখেন, আমি কিন্তু আপনার কথা সময় আমি নোট করেছি। না না, আপনার কথা বলার সময় আমি নোট করি, আপনি একটু নোট করেন, তাহলে হবে কি আপনার কথাও মানুষ শুনবে, আমার কথাও শুনবে। ওটা শেষ করি। আমার কথা শোনাটা একটু কষ্টের হয়তো হতে পারে, কারণ সত্য বলি তো। নিজম ভাই, আমরা শুধু শুনতে চাই না, দেখতেও চাই। আপনি এক কোনায় চলে যাচ্ছেন, মাঝখানে আসেন। হ্যাঁ, নজিম ভাই বেশি উত্তেজিত হয়ে একেবারে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। আমি বিশ্বাস করেন, আমি একেবারে উত্তেজিত না। আমি খুব মজা পাচ্ছি শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে। শাহেদ ভাই, আই এম নট ইউর এনিমি, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? আমরা কেউ কারো এনিমি না। শুনেন, আপনি আমার প্রতিপক্ষ। এটা বলে আমাকে বলে নয়া নিজুম মজুমদার, ঠিক আছে? আমি জানি না আমি কোথায় নয়া নিজুম মজুমদার, কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে, দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেন্সিয়েট, আই এম নট নিজুম মজুমদার। তার মানে আপনি একটা ব্র্যান্ড নিজুম মজুমদার, মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি। হ্যাঁ, সো আমি যখন কথাবার্তা বলি, এই উগ্র সমর্থকরা মনে করে যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। আসলে দেখতে পাই শাহেদ ভাইকে প্রচুর আক্রমণের মধ্য দিয়ে যেতে হয়, আই নো। না, শাহেদ ভাইকে আমি একটা ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করি, শাহেদ ভাইকে এটা দুজনের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়ের এজেন্ট। শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাহেদ ভাইয়ের একটা কথা, শাহেদ ভাইকে আমি একটা প্রশংসা আমি অবশ্যই করব। সেটা হচ্ছে শাহেদ ভাই আমার কাছে শাহেদ ভাইকে খুবই জামাতের ব্যাপারে অত্যন্ত মানে অসম্ভব রকমের শক্তিশালী অবস্থান মনে হয় তাদের বিরুদ্ধে, যেটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই যে তাদেরকে টোকাই বলেছি কেন? টোকাই বলেছি কারণ বিএনপির বা এই আন্দোলনে যারা ছিল, সবাই শাহেদকে জামাতি বলেছে। আই ডোন্ট থিংক সো হি ইজ এ জামাতি। এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আচ্ছা, থাকতে পারে না যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তারপর অন্য কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, তার মানে তো তিনি আসলে জামাতি না। মানে আমি আসলে ওনাকে একটা জায়গাতে আমি ভাউচ করব, বা একটা জায়গাতে আমি বলবো যে তিনি খুবই ভালোভাবেই জামাত বিরোধী একজন মানুষ। আচ্ছা, এখন আমি যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলেছি। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে আমি ভাউচ করি না, আমি এই রিপোর্টটাকে মানিও না, কিন্তু এই রিপোর্টে একটা তথ্য আছে, 55 নম্বর যে প্যারা, সেখানে 205 নম্বর পেজে পরিষ্কার করে বলা হয়েছে যেখানে টোকাইরা ছিল। তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল, যে বিএনপি সমর্থক প্লাস আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল,
সেই ছেলেটা বলেছে এরকম টোকাই কি 138টা টোকাই সংগঠন, অর্থাৎ যে কিশোর গ্যাং, এগুলো তো টোকাই, আসলে রাস্তার মধ্যে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, এগুলো তো টোকাই। এই টোকাইরা ছিল, এই কারণে তাদেরকে টোকাই বলেছি, ফলে আমার এই তথ্য তো মিথ্যা না। আচ্ছা, দ্বিতীয় দখলদার। দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই। সংবিধানের 106 অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে, স- এটাকে সম্ভবত ডক্ট্রিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয়। বাট সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে কোনো স্বাক্ষর নাই, সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই শব্দটা আছে, অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া। এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে, ফলে সেই কারণে দখলদার বলেছি। দখলদার কারা? যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি। তা আমি তো আইনি ভাবে বা যে কোনো যৌক্তিক ভাবে আমি কারেক্ট, আমাকে একটু ইনকারেক্ট দেখান, আমি মেনে নেব। আমি খুবই যুক্তি পছন্দ করি, যুক্তিটা আমাকে দেন, আমি মেনে নেব। আচ্ছা, এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট এভার, মানে যেখানে ডিসপিউট আছে, যে তিনি দেশে ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে, এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য, না ফটো আপ করার কথাই তো বলেছেন। আচ্ছা, আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন, এটা উনি বলতে চান, তাহলে একেবারে শুরু থেকে আসি। সুলতান আপা এই শুরু একেবারেই রাজি না, অতীতে যেতে রাজি না। সৌহার্দ্যের প্রশ্নতে আমি আসি। খুনি ফারুক, বঙ্গবন্ধুর খুনি ফারুক, সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায়। ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন, সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো। এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কেরেনাসের ওই বইতে বলেছে তা না, আমার কাছে আছে সানডে টাইমস 30শে মে 1976 সালে সানডে টাইমসের অরিজিনাল কপিটা আছে, ফারুক রহমানের নিজের স্বাক্ষর করা, সেইখানে বলা হয়েছে। এরপরে সুগন্ধা, মেঘনা, পূর্ণিমা, সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার, প্রচুর বই, নথিপত্র, তারপরে ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের, এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে জিয়াউর রহমানের সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে, রশিদকে পাঠিয়েছে, ঠিক মুক্তিযুদ্ধের পরপর। যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো, এটাও আমি মনে করি। কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয়, জিয়াউর রহমান জড়িত ছিল, কমপ্লিটলি জিয়াউর রহমান জড়িত ছিল। আপনার জামিল সাহেব, লেফটেন্যান্ট কর্নেল জামিল, তার বইতে বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে যখন বলেছে, তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন যে প্রেসিডেন্ট ইজ দেয়ার। হুম। এই প্রত্যেকটা আপনাকে ঘটনা নির্দেশ করে, মজুমদার, বিশেষ করি যে প্রকৃতি বাধা বঙ্গবন্ধু দিচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ছিল। বলছি তাহলে প্রাকৃতিকগত ভাবে তাহলে আপনি শুরুটা মিথ্যা করেছে কথা কে? বলতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় আপনি একটু না রেস্টেড, কারণ হলো না যে না না সাহেদ ভাই, এইগুলো এটা একটু অসত্য। আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন। আমার অ্যাজমার সমস্যা আছে। আচ্ছা, আমি আমি দুঃখিত, যখনই, আমার নিজেরও আজকে অনেক আর আমি ঠান্ডা যে লাগছে রুমে বসে বিষয়টা। আছি সেখানে হুম। প্রচুর পুরনো বই, ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি কাশি। সো এটা আমার প্রতি একটু আচ্ছা, ক্রুয়েল একটা না, ঠিক মন্তব্য আছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা আপনার, আমি দুঃখিত, বাট আপনি অসত্য আচ্ছা, তথ্য দিয়েন না আর কি। হ্যাঁ, আমি অসত্য তথ্য দেইনি তো। আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি তো রেফারেন্স দিয়ে বলেছি। আপনি যদি আমাকে সময় দেন, যতগুলো বইয়ের নাম বললাম খুলে খুলে দেখাবো। আমি লিখি নাই তো, বই লিখেছে, লেখকরা লিখেছে। আমি আমি আপনাকে সানডে টাইমস এর উদাহরণ দিয়েছি, বইয়ের উদাহরণ দিয়েছি। আমি তো তথ্যের উপরে কাজ করি। এখন আপনি আমাকে প্রমাণ দেন যে কোকো সাহেবকে প্রধানমন্ত্রী মেরেছেন। আমারও খুব হ্যাঁ জানতে আচ্ছা, ইচ্ছে করছে। সেটা হচ্ছে কয়েকদিন আগে আপনি জানেন যে খুনি ডালিমের একটা ইন্টারভিউ পাবলিশড হয়েছে। সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান এবং তারা শপথ এক্স্যাক্টলি নিয়েছিলেন। শপথ করেছেন, এক্স্যাক্টলি। রাইট, এক্সট্রিমলি থ্যাংক ইউ যে আপনি এটা উঠিয়েছেন যে মানে রক্ত শপথ এটার করেছে, ব্যাপারে কি বিএনপি রক্ত শপথ করেছে আপা, রক্ত শপথ করেছে। এটার যে ব্যাপারে যে বিএনপি কোনো প্রতিক্রিয়া কি দেখিয়েছে? দেখায়নি কিন্তু। মানে এটা তো মাত্র ২-৩ মাস আগের ঘটনা। হ্যাঁ। শুনেন, আমি বলি নিজে মজুমদার, আপনি নিশ্চয়ই আপনারা জানেন, আমার কট্টর আওয়ামী লীগ সমর্থকরাও জানে যে আমি
রাজনৈতিক হত্যাকাণ্ডের সবসময় সমালোচনা করেছি। আমি কোনোদিন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমি অনেক কথাবার্তা বলি, কিন্তু ব্যক্তি শেখ মুজিবকে অশ্রদ্ধা করে আমি কোনো কথা বলিনি কখনো। কারণ আমি মনে করি ইতিহাসে যার যার প্রাপ্য সেটা তাকে দেওয়া উচিত, এবং সেই জায়গায় তার যে অবদান, মুক্তিযুদ্ধের আগের নেতৃত্ব, এগুলো তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু যে এই পরিস্থিতিতে বাংলাদেশ ৭২-এর পর থেকে দেশ চলেছে, আমি এটাও মানি অনেকেই বলেন যে মুজিবুর রহমান গুন্ডা ছিলেন, গুন্ডাগিরির কারণে তাকে মানুষ খেপেছিল। আমি মনে করি নতুন একটি দেশ স্বাধীন করার পরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে, সেজন্য তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, বাকশালের মতো সিদ্ধান্ত নিয়েছেন, সব পত্র পত্রিকা বন্ধ করেছেন। কিন্তু তার যে প্রয়াণ কিংবা তার যে হত্যাকাণ্ডকে শুধুমাত্র যদি আপনারা ক্ষোভের হিসেবে দেখেন, তখনকার প্রেক্ষাপট যদি আপনারা বাস্তবতায় না নেন, সেটা যেমন একটা ব্যর্থতা, তেমনি এই যে জুলাই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আপনারা যদি না বিবেচনায় নিয়ে শুধুমাত্র শেখ হাসিনাকে কেন দেশ থেকে বাইর করা হলো এটাই যদি আপনাদের অভিযোগ হয়, তাহলে ওইটাও একটা ব্যর্থতা হবে আপনাদের, আমি মনে করি। আমি যদি নিউট্রাল গ্রাউন্ড থেকে চিন্তা করি, বাস্তবতা হলো যে এত মানুষের রক্তে রঞ্জিত হওয়া একটি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষের ক্ষোভের চাপে এবং জীবন বাঁচানোর তাগিদে। ৭৫-এর ঘটনা প্রবাহ কোনোদিন আমি মেনে নিইনি। আপনাদের যদি মনে থাকে, আমি যেদিন মেজর ডালিম আসলেন কোন এক ইউটিউবের সাথে আলোচনায়, আমি বলেছিলাম যে না, জাতীয়তাবাদী রাজনীতি হতে হলে শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সেলিব্রেট করতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট আইডিওলজি। হ্যাঁ, যেই কারণে আমি মনে করি না যে তাহলে তো খালেদা জিয়া দীর্ঘদিন 15ই আগস্ট তার জন্মদিন পালন করেছেন। পালন করেছেন। এই বিষয়ে যদি কেউ পালন করতে করে 15ই আগস্ট কি অন্য কেউ জন্মদিন পালন করতে পারবে না? যেদিন মৃত্যু হয়েছে বাংলাদেশ ওই দিন থেমে যাবে? ওই দিন আর কারো কোনো কার্যক্রম করা যাবে না? বলছিলেন সাহেব, আপনি যেহেতু রাজনৈতিক কালচারের কথা বলছিলেন, তাহলে কি আমরা এই যে আমি আপনার রাজনৈতিক কালচার তো একদিক থেকে হয় না সুলতানা, এটা দুই দিক থেকে আসতে হবে। আমরা আজকে বলেন একটু আগে বাড়তে পারি কিনা? আমাদের প্রত্যেকের ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করে আমরা আমি তো আগে বাড়তে চাই বলেই আমি বলতে চাই যে আওয়ামী লীগকে যদি দেখতে নিজাম মজুমদারের মতো, উইথ ডিউ রেসপেক্ট, তার এই ভাবনা চিন্তার মতো যদি মনে হয়, তাহলে আমরা আগে বাড়বো কিভাবে? আমাদেরকে আব্দুল হামিদের বাবদ বাস্তবতা স্বীকার করতে হবে যে উই হ্যাড প্রবলেমস, দ্যাটস হোয়াই। দুই তরফই অনেক রকম অসৌজন্যতা, রাজনৈতিক ভাবে মানে খুবই ভয়ঙ্কর ঘটনা আমাদের দেশে ঘটেছে। এরকম মানে দুই তরফ যে বলছেন কিভাবে আমরা কি অসৌজন্যতা দেখিয়েছি একটু বলেন, রেফার করেন, তাহলে উত্তরটা দিতে সুবিধা হয়। আমি তো অনেকগুলো বলেছি, আপনি তো সেটা মানতে রাজি নন। খালেদা না, আমি মানতে রাজি মানি। রাখেন সুলতান আপা, রাখেন। পুরো একটা ফ্যামিলিকে শেষ করে দিল 1975 সালের 15ই আগস্ট। তো আমি মানে একতরফা। এরপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোকো সাহেবের বাসাতে গিয়েছেন যে তাকে, এই যে তিনি মারা গেছে, সেটা একটা সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে, মানে সবকিছু দেখাতে হবে আমাকে, আমাদের এই দায় নিয়ে, এই দায় আমাদের। মানে দেশকে স্বাধীন করার পরে আজকে শুনতে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু গুন্ডা ছিলেন। আপনার তরফ থেকে কোন রকমের প্রতিবাদও আমি লক্ষ্য করলাম না। গুন্ডা ছিলেন, হ্যাঁ, এরকম গুন্ডাই ভালো, দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, ঘরে ঘরে এরকম গুন্ডাই হওয়া ভালো। তাহলে আজকে যে বাংলাদেশি পাসপোর্টে ট্রাভেল করতে পারছি, আমি প্রতিবাদটা করলাম, আপনি করেননি, প্রতিবাদটা একটু দয়া করে করবেন। সুতরাং আমার যে কথাটা হচ্ছে, বা আমি যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে সৌহার্দ্য এক তরফ থেকে আসে না, এটা দুই তরফ থেকে আসতে হবে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারেক রহমান সাহেব যখন প্রথম রাজনীতি করতে এসেছিলেন, তারেক রহমান সাহেব প্রথম যখন রাজনীতি করতে এসেছিলেন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গেছেন। নিজাম মজুমদার বাংলাদেশ যে এই সংকটে পড়েছে, সেইটার দায় তো সবারই কিছু না কিছু তো আছে। গত 16 বছরে বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতেই পারেনি। নির্বাচনগুলিও আমি অন্তত বলবো 3টা নির্বাচন অত ভালো হয় নাই। এগুলো তো একটা আত্মশুদ্ধিরও ব্যাপার আছে। যেমন করি হোক, তার আগে খালেদা জিয়ার আমলে তারা তত্ত্বাবধায়ক সরকার কুক্ষিগত করে একতরফা নির্বাচন করে নিয়ে যেতে চেয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, আবার নৃশংসতাও ঘটেছে। কিন্তু 53 বছর ধরে এই নৃশংসতার মধ্যেই আমরা হাঁটি পা করতে থাকবো। আপনি আমাকে যেটা বলতে চাইছেন উইচ এ ভেরি ভেরি স্যাড, আপনি আমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে 15ই আগস্ট একটু মেরে ফেলেছে নিঝুম ভাই, তাই বলে আপনাদেরকে এরকম করতে হবে? 15ই আগস্ট একটু মেরেই ফেলেছে ভাই, একটু মেরে ফেললে কি হয় না? রাখেন আপা, দিস ইজ দ্য মেসেজ আই এম গেটিং।
না, 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 বলেছে। of course not. 15 তাহলে বছরে আপনি আমার পুরো বঙ্গবন্ধু ফ্যামিলিকে মেরে শেখ ফেলবেন। মুজিবুর রহমান তাহলে listen, আমাদের জাতির না, না, পিতা, না, না, right? আপনি এটা শোনেন। আপনি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবেন। আমার I have every right to hate you till my death, which আওয়ামী লীগ didn't. সেখান থেকে তো ভালো আওয়ামী লীগ কিছু সেটা আসছে করেনি। না তো। আপনি আগে এটা সর্ট আউট করেন যে আমার ফ্যামিলিকে, আমার পুরো গোষ্ঠীকে মেরে ফেললো 75-এর 15ই অগস্ট। যিনি অন্যতম ভাবে জড়িত ছিলেন সেটা আমি বলিনি, আদালতের রায় আছে, সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকরা লিখেছেন। বিশ্ববিদ্যালয়ে যে দাঁড়িয়েও বলেছি আমি যে যার হাতে রক্তের দাগ তাকে আপনি শাস্তি দেন, কিন্তু বৃহৎ বৃহৎ মতাদর্শকে আপনি নির্মূল করার রাজনীতি যদি করতে যান, এটা বাংলাদেশে ঐক্য আসবে না, এখানে বরঞ্চ নানান রকম অস্থিতিশীলতার জন্ম দিবে। তো যাই হোক, আমার চাওয়া অনুযায়ী তো সবকিছু হবে না, তাই না? আপনার চাওয়া অনুযায়ী সবকিছু হবে না। যেই জায়গায় দরকার ছিল, ডক্টর যেটা বলছে যে তাদের মধ্যে অনুশোচনা নেই, তাদের এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, একসাথে পথ চালান, এগুলোর আর সুযোগ নিশ্চয়ই আমরা চাই, কিন্তু বিচার এবং যার হাতে রক্তের দাগ তার শাস্তি ছাড়া তো এই বাংলাদেশে এই প্রক্রিয়া আগাবে না। সেক্ষেত্রে প্রশ্ন হলো শাহেদ আপনার আলম, কি শাহেদ আলম, না, আমি তাই বলি, যদি হয় যার let হাতে me- রক্তের দাগ, শাহেদ হ্যাঁ, আলম, যার হাতে রক্তের দাগ বলছেন আপনি শেখ হাসিনার কথা মিন করছেন, ওকে বুঝলাম। হ্যাঁ। এখন যার হাতে রক্তের দাগ আপনার তারেক রহমান তাহলে কিভাবে করে 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে পার পেয়ে গেলেন? কে ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল? কিভাবে তিনি জামাত ইসলামের সাথে রাজনীতি করে কিভাবে, এটাও প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করতে দিন। জি শাহেদ আলম, তাহলে এটা হলো যে যার হাতে রক্তের দাগ বললে কি আপনি শুধুমাত্র শেখ হাসিনার কথা ইঙ্গিত করবেন, আর কারো এখানে নাই? না, আমি এইভাবে যেটা করে কি বলার আমরা চেষ্টা ঐক্য করছি, করতে পারবো? আমরা কি আগে বাড়তে না পারবো? দেখেন, না, আমি আজকে আলোচনা করতে চেয়েছি এইখানে আমার মনে হয় বৈঠকে যে কি হলো ফেব্রুয়ারির ফাঁদে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছে, নানান রকম শর্ত দিয়ে, হ্যাঁ, নানান হ্যাঁ, রকম শর্ত দিয়ে নির্বাচনটা আদৌ হবে কিনা এই সংকট, এই সংশয় যখন যখন দেশের গণতন্ত্রে আমরা ফিরতে পারবো কি পারবো না, নাকি আরো নানান রকমের হাঙ্গামা সামনে অপেক্ষা করছে, তখন আমরা যদি এখনো ঠিক যে অতীতের অনেক অমীমাংসিত বিষয়, মানে যেগুলোর হিস্সা নেওয়াটা দরকার ছিল সেগুলো আমরা নিতে পারিনি, অনেক রকম খুন খারাপি রক্ত আমাদের আছে, আমাদের জমিন, সবুজ জমিন লাল হয়েছে বহুবার, সত্য। অনেক বঙ্গবন্ধুকে হত্যা করা যেমন খুবই নৃশংসতা ছিল, আমি বলবো রাজনীতিতে অনেক রকম নৃশংসতা ঘটেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এই রাজনৈতিক দুটো দলকে বিশ্বাস করে, আর কাউকে ডক্টর ইউনূসের মতো লোকদেরকে তারা বিশ্বাস করে না দেখেই আজকে কিন্তু মানুষ আবার ফুঁসে উঠছে। কিন্তু মানুষ যেমন করে এই দুটি দলকে বিশ্বাস করে, আস্থা রাখতে চায়, এই দল দুটি কি মানুষের সেই প্রতিদান দেয় সামান্য পরিমাণও? এই প্রশ্ন দুটি আপনাদের আপনার সাথে দুজনকে আমি রাখেন। দ্বিমত করছি না, কিন্তু দল এবং লিডারশিপ দুটি ভিন্ন বিষয়, রাইট? আপনাকে ওই ডিফারেন্সিয়েটটুকু করতে হবে। আওয়ামী লীগের মতাদর্শের প্রতি মানুষের ইমান আছে, এটা অস্বীকার করছি না, কিছু মানুষের ইমান অবশ্যই আছে, এটি শাশ্বত, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু লিডারশিপটা একটা বিষয়। আপনি যেই লিডারশিপ প্রশ্নবিদ্ধ, বিএনপি এবং অন্যান্যরা, হ্যাঁ, তাদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে, তাদেরকে স্বৈরাচার বলা হয়েছে, কিন্তু এরকম এত গণহত্যার তার কাছে প্রশ্নবিদ্ধ, তার দলের কর্মীদের কাছে যদি প্রশ্নবিদ্ধ না হয়, তার দলের কর্মীরা যদি তাকে চায়, আপনি আমি কে? আমি তো তাহলে, আপনি যদি অপরাধ স্বীকার না করেন, অপরাধকে অপরাধ হিসেবে না দেখেন, তাহলে তো আপনার সাথে কোনো বন্ধুত্বের সুযোগ আমি দেখি না। অপরাধ হ্যাঁ, কোথায় প্রমাণিত হয়েছে? অপরাধ কোথায় প্রমাণিত হয়েছে? আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, সেটা জাতীয় অস্বীকার সংঘের করবেন কেমনে? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং নিয়ে আপনাকে 500টা আমি জিনিসপত্র দেখাতে পারি, কিন্তু সেইটা যাওয়ার আগে এটা বলি, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কি আদালত? না, আদালত তো চলছে, আদালতে তো তাহলে বিচার হচ্ছে। তাহলে তো আপনার যদি তাই হয়, তাহলে ড্যান মজিনা না, ওই যে 2004 সালে যিনি আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি উইকিলিক্সে যে ইমেলটা লিখেছিলেন আমেরিকার পররাষ্ট্র তাদের যে দপ্তরকে, যে তারেক রহমান হচ্ছে একটা চাঁদাবাজ, একটা দুর্নীতিবাজ, একটা চোর ডাকাত, আমরা যে সব উল্লেখ করছে, তাহলে সেটাও সত্যি? উইকিলিক্স একটা গোপন অনৈতিক মানে লেনদেন। ও, আর তার মানে জাতিসংঘের আমি যদি নথি, গোপনে জেনে যাই লোকটা তা করেছে, সেটা সত্যি না না, না, শুধু আপনার আপনি ইউনাইটেড নেশনস। আপনি জাতিসংঘের প্রতিবেদনের সাথে উইকিলিক্স কে মিলাতে পারবেন না, এগুলো খুবই স্থূল চিন্তা। জাতিসংঘের যিনি রিপোর্টটা বানিয়েছেন ভলকার টুর্ক নিজে বিবিসি বাংলা না, বিবিসি কে বলেছে যে সে থ্রেট দিয়েছে যে তারা আপনার সেনাবাহিনী নিবে না, ট্রুপস তারা প্রত্যাহার করবে যদি বাংলাদেশের কোনো কাজে তারা ইনভলভ হয়, কোনো কাজে, মাথায় রাখবেন শব্দটা, কোনো কাজে। আমার কাছে পুরো ট্রান্সক্রিপ্টটা আছে। যিনি জাতিসংঘের অনুচ্ছেদ 100 কে ভাঙতে পারেন,
38 কে ভাঙতে পারেন, যিনি একটি সার্বভৌম রাষ্ট্রে হস্তক্ষেপ করতে পারেন, তিনিই আবার যখন রিপোর্ট বানাচ্ছেন, তিনিই আবার যখন ইউনিসেফের সাথে গলাগলি করে ছবি দেখতে পাই, যিনি আবার ডিপ স্টেটের আপনার জর্জ সরোসের বেতনভুক্ত কর্মচারী দেখতে পাই, তার রিপোর্ট আমাকে মানতে হবে। আচ্ছা আচ্ছা, আমি না মানলে আপনারা যুদ্ধ ও করবেন। তার মানে শাহেদ ভাই আপনার সমস্ত রেফারেন্স চালাইয়া দেন। না, সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত নাকি ওটা আমি তো আপনাদের তো আমি দেখি না যে যুদ্ধ টুদ্ধ করা ছাড়া আর কোনোভাবে ফিরতে পারবেন। তো ঠিক আছে, যদি যুদ্ধই করেন তাহলে তো আমাদেরও যুদ্ধ করতে হয়, কেননা আমরা তো চাই কেন না যুদ্ধ কেন করতে। আপনি কেন আক্রান্ত বোধ করছেন? আপনি তো দখল করেন নাই দেশটা, আপনি না না আক্রান্ত না বোধ না করছেন কেন? না না না, আমি আক্রান্ত বোধ করছি কেননা আমি তো এই পার্টের বাইরের কেউ না। আমি আমার গত 15 বছর আমি শেখ হাসিনা শাসন ব্যবস্থা নিয়ে বিরোধিত্ব করেছি, যে কারণে আমাকে জামাত শিবির বলা হয়েছে। আজকে তাহলে আপনি মনে করছেন যে আমাদের আর কোনো গণতান্ত্রিক পথ নাই আসার? আমাদের আছে কোনো গণতান্ত্রিক আছে? আছে অনুশোচনার মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যাদের হাতে কার কাছে রক্তের দাগ। কার কাছে এবং কেন, মানে কিসের জন্য অনুশোচনা করবে? আপনি সেইটার জায়গায় তো আপনি আসতে হবে আপনাকে, যে ঠিক আছে ওকে আপনি বলুন আমাদের না যদি অনুশোচনা কেন এবং কার কাছে? আমাদের আপনারা দাবি তোলেন যে একটা রাষ্ট্রীয় রিকনসিলিয়েশন করুক নতুন সরকার যারা আসবে, না না, সেখানে আমরা আমাদের আপনি আমাকে বলুন। আমি আপনার কাছে আসলে পরামর্শই চাই আমি যে পরামর্শ অনুশোচনা যদি চান, বাংলাদেশ হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ অনুশোচনা করবে, কার কাছে করবে? আমি বলছি না অনুশোচনা করার জন্য কার কাছে করবে সেটা না, কিন্তু আপনাদের অ্যাপ্রোচটা তো সেটা না আগে তো কি, লাগবে। বুঝলাম না আপনার কথা। আপনি না মাত্র বললেন অনুশোচনা করবে, কার কাছে অ্যাপ্রোচটা করবে? তো এই যে আপনারা দাবি তোলেন, একটা রেশনাল দাবি তোলেন যে ঠিক আছে বাংলাদেশকে আমরা সমানভাবে গড়তে চাই, হোয়াট এভার হ্যাপেন্ড জুলাই, আপনারা রিকনসিলিয়েশন কমিশন করেন, আমরা আমাদের বক্তব্য দিব সেখানে। রাখেন। রিকনসিলিয়েশন কমিটি মানে কি একটু বলেন তো দেখি, আমি একটু ঋদ্ধ হই। রিকনসিলিয়েশন কাউন্সিল, যেটা কমিশন, যেটা রাজনৈতিক তিক্ততা, রক্তাক্ত ইতিহাসের পরে জাতি গঠনে সকল পক্ষকে এক পথে নিয়ে আসার জন্য একটা ঐতিহাসিক দলিল। নিশ্চয়ই আপনার অজানা তো না বই পড়েন না না যেহেতু না, আপনি দলিল না, দলিল না, রিকনসিলিয়েশন। আমি অজানা না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অল্প অল্প স্বল্প জানি। এটা দলিল না, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, প্রক্রিয়া। যাই হোক, প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনারা দাবি তোলেন যে উই ওয়ান্ট টু ব্যাক টু আওয়ার ল্যান্ড টু আচ্ছা, ডু কার পলিটিক্স, তো সাথে আমাদেরকে রিকনসিলিয়েশন করব? যাদের ব্যাপারে আমরা বলছি যে তারা হত্যা করেছে, তাদের সাথে আমরা দাবি করছি যে তারা হত্যা করেছে, এবং তাদের যে সমন্বয়ক পরিষ্কার করে বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি আগুন না দিতাম মেট্রো রেলে। আরেকজন বলেছে, একটা ছেলে নাম হচ্ছে সজল, আমি সজল মিয়া, আমি বিটিভিতে আগুন দিয়েছি। তারপরে আরেকজন নেতা বলছে আমরা যদি পুলিশরা না মারতাম। তারপরে যে নাফিস, যে উত্তরার যে ড্রাগ ডিলার, সে বলেছে আমি পুলিশ হত্যা করেছি। তো সমস্ত বর্ণনা দিচ্ছে তারা, অপরাধ আমি হলাম। হ্যাঁ, মানে বুঝলাম না শাহেদ ভাই, মানে এটা এই স্বীকারোক্তি, ওপেন স্বীকারোক্তি দিচ্ছে যারা, তাদের ব্যাপারে চার্জ আনা হচ্ছে না। চার্জ আনছেন আপনি আমার উপরে। যিনি সমন্বয়ক হাসিব আল ইসলাম, তিনি চ্যানেল আইতে প্রোগ্রামে বলছে যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এরকম অরাজকতা না করতাম, তাহলে আমরা পারতাম না। এক নাম্বার, এরকম আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখ এড়ানোর কথা না, বিকজ বোথ অফ আস আমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখি। তো তাদের বিরুদ্ধে চার্জ আনা হলো না, তাদেরকে আপনি স্বৈরাচার বলছেন না, তাদেরকে আপনি খুনি বলছেন না, খুনি বলছেন আমাকে। মানে কেন ভাই? আর আমি যে অনুশোচনা চাইবো, আমার দলে বাংলাদেশ আওয়ামী লীগের, যদি আমি লাস্ট হিসাবও করি, আমাদের হিসাব মতে 35 থেকে 42% ভোট আমাদের আছে। যারা ভোট দেয় তাদের মধ্যে 2 থেকে 3 কোটি, বা ডাটা অনুযায়ী আপনার চালায়া দেন রেফারেন্স থাকতে পারে, আপনাদের ভোট আপনার আছে চালায়া দেন রেফারেন্স 42%, থাকতে পারে। ভাই আর শোনেন, জামাতের ভোট আছে 50%, মাঝখানে আমরা আচ্ছা সব ঠিক ভাসিয়ে আছে, আসছি ঠিক সারা আছে, বাংলাদেশের আমি ভোট। আমি তো বললাম আপনার চালায়া দেন রেফারেন্স আপনি বলতে পারেন। আমার কাছে যে ডাটা আছে, জাতীয় বাংলাদেশ নির্বাচনের, যে আমি এই বইটা এখনই বের করতে পারি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট এখনো পর্যন্ত 35 থেকে 42%। 42% মানুষ আওয়ামী লীগকে অপরাধী মনে করে না। কার কাছে অনুশোচনা চাইবো আমি এখন? আওয়ামী লীগ আর জামাত মনে করে, আপনি মনে করেন, জামাত মনে করেন। জামাত তো গণহত্যা করেছে, আমি ওর কাছে মাপ চাবো? জামাত তো আচ্ছা, 71-এর গণহত্যা করেছে, তার না না, আপা রাখেন, জামাতের হাতে রক্তের দাগ নাই 71 সালের? তার সাথে বিএনপি রাজনীতি করে কিভাবে, একটু বলেন তো আমাকে।
হ্যাঁ, সুলতানা কি জিজ্ঞেস করছিলেন? আমি বলছিলাম নিজুম কি সাহেবের যে কথা আর জিজ্ঞেস করবে না, একটু নিজুম সাহেবের কথা শুনেন ভাই। শাহেদ আমি ভাই বলছিলাম কি যে হ্যাঁ, বলেন। ফেব্রুয়ারিতে আপনার তো বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু আমি যদি হ্যাঁ। দেখি যে নিরাপত্তা উপদেষ্টাকে তারা বিবৃতি তো দিয়েছেই, সাংবাদিক হুম। একজন প্রশ্নও করেছিলেন, তখন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন হয় এবং সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোট হতে পারে। আপনারা কেমন করে নিশ্চিত হলেন যে ফেব্রুয়ারিতে ভোট হবে? দেখুন, ভোট হওয়া ছাড়া এই সরকারের আর কোনো দ্বিতীয় বিকল্প পথ খোলা নেই। এটি নিজম মজুমদার অনেক বিষয়ে বিরোধিতা করলেও এটি স্বীকার করেছেন। কারণ রাজনীতি বুঝলে আপনাকে বুঝতে হবে যে ভোট না দেওয়ার সকল প্রচেষ্টা ইউনূস সরকার করেছে। নিজে নিজের প্রচারণায় হোক আর অন্যদের ইন্ধনে হোক। ইন্ধনটা তো আমরা জানি, আমরা প্রকাশ্যে বলি ছোট গ্যাং এর আহ মতো যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়ার সাথে জড়িত সরকারের কিছু উপদেষ্টা, এবং সেই উপদেষ্টাদের পাঠ হিসেবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের যে পদায়ন, যেই ব্যক্তি এইটার ক্রিয়ানক হিসেবে কাজ করেছে বলে আমরা মনে করি। এবং আমার অভিযোগ আরো দু একজনের বিরুদ্ধে আছে, এগুলো আমি প্রকাশ্যে বলেছি। তারা যেই খেলাটা খেলার চেষ্টা করেছে কয়েকজন ইউটিউবারকে সাথে নিয়ে, যে একেবারে নির্বাচনে রোডম্যাপ প্রতিহত করা, ইউনিট সরকারের কিছু হলে একসাথে দেশে ফিরবো, ফিরে আমরা বিপ্লব করব, বিপ্লবী সরকার। আমি বরাবরই বলেছি যে না, বিপ্লবী সরকার পৃথিবীতে যেই কোনোদিন গণতন্ত্র আনে নাই। পৃথিবীর নট এ সিঙ্গেল বিপ্লবী গভর্নমেন্ট উইল এনশিওর ডেমোক্রেসি। সো আমাদের দরকার পার্লামেন্টারি সিস্টেম। এই ছাত্ররা, সমন্বয়করা, যাদেরকে আমি মনে করি 24-এ রোশনাই, যেটা মনে করে নিজের টোকায়, আমি মনে করি রোশনাই। তো এই রোশনাইরা যখন বিপ্লবের পথে হাঁটছে, আমাদের বিপ্লব দরকার, আমি তখন বারবার বলেছি যে লুক, এটা বিপ্লব ছিল না, এটা গণ অভ্যুত্থান ছিল। বিপ্লব হয় 14-15 বছরের একটা সশস্ত্র লড়াইয়ের, মতাদর্শ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সশস্ত্র সংগ্রাম, সেটা তোমরা যাও নাই। এটা ছিল একটা অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সরকার হলো এটা। তো এখন বিপ্লবী সরকারের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা, সেই দিকে বরাবরই আমি ভোকাল ছিলাম। তারা রাজনৈতিক দল গঠন করেছে, তার অর্থ কি তারা গণতন্ত্রের চর্চায় ফিরেছে, তাই তো? এই গণতন্ত্রের চর্চায় ফিরলেও ফরহাদ বাজার থেকে শুরু করে আরো অনেকেই যারা এই বিরাজনীতিকরণ প্রক্রিয়াটাকে চেয়েছেন, এবং বিপ্লবী সরকার, ইকবাল করিম সেনাপ্রধান সহ, তারা এই যে বিপ্লবী সরকার করে ইউনূস সরকারকে যে আহ নির্বাচন প্রক্রিয়ার বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন, গত 4-5 মাসে আমরা দেখেছি, যার প্রেক্ষিতেই টিভি টকশোতে আমরা দেখেছি যে উই গট এভরিথিং ম্যান্ডেট পর্যন্ত এই ধরনের কথা, যেটা ট্রিগার করেছে আমাদের গণতন্ত্রের মনে মনে নো, ইউ ডোন্ট হ্যাভ দ্য এভরিথিং ম্যান্ডেট। সুতরাং সেই জায়গা থেকে বিরোধিতা শুরু হয়েছে। এবং তারা যে গত 4-5 মাসের যে জার্নি, তারা যে মনে করছে যে তারা এভরিথিং ম্যান্ডেট আছে এবং তারা বিরাজনীতিকরণ করবে, নির্বাচন না দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকবে, সেই খেলাটাতে তারা ফেইল করেছে। ফেইল করার প্রেক্ষিতেই এই যে সমঝোতা হয়েছে, নাহলে যেই বিএনপি কে 5 দিন বৈঠকের জন্য সময় চেয়েও বিএনপি সময় পায় না, সেখানে তারেক রহমানের সাথে অনুনয় বিনয় করে, প্রায় বলা চলে যে ব্যাপক রকম অর্থ কূটনীতি করে একটা বৈঠক প্রধান উপদেষ্টা ম্যানেজ করেছেন, কিংবা বৈঠকটা হয়েছে, তার অর্থ এই যে তারা ওই পথ পরিহার করেছে। এখন নির্বাচন তাদের দিতে হবে। হ্যাঁ, নির্বাচন শাহেদ, ফেব্রুয়ারিতে না হয়ে ড্যাগরা বাঁধতে পারে, কিন্তু নির্বাচন দেশে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ ও নাই। সেটা কারণ 15 বছর পরে পরে হলেও তো নির্বাচন হবে, না, না, দাঁড়ান। না, 15 বছর না, ওইদিকে যাওয়ার সুযোগই নাই। নির্বাচন আমি হবে। বলে আপনি যে ইউটিউবারদের কথা বলছেন, তারা হ্যাঁ, দেখুন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস থেকে শুরু করে সবাইকে নিয়ে বিএনপি কে একদম পুরো নাই করে দেওয়ার চেষ্টা কিন্তু করেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমরা বলছি শুরু থেকে যে এটা হলো, যারাই বিএনপির সামনে আসছে তাদেরকে ভারতীয় চর, ভারতের দালাল, এমনকি আমাকেও ভারতীয় চর, ভারতের দালাল বলা হয়েছে। এইটার ওই যে স্টিগমা করা আর কি। কারণ ভারতের দালালি এমন ভাবে করেছে আওয়ামী লীগ বিগত সময়টাতে, যে এর চেয়ে বড় গালাগালি আর কোন রাজনীতিকে নালিফাই করার জন্য হয় না, সেটাই করার চেষ্টা করছে আচ্ছা আচ্ছা, এখন। আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, তারপর আমি নিজুম মজুমদার কাছে ফিরবো। সেটি হচ্ছে আজকে মানব জমিন এই বৈঠক নিয়ে একটি ইন্টারেস্টিং মন্তব্য করেছে, একটা মানে তার রিপোর্টে একটি একটি অংশ উদ্ধৃতি করা হয়েছে, যে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, দেশের প্রয়োজনে তাকে আরো কাজ করতে হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন দিলেই তার কাজ, তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, তাকে আরো কাজ দেয়া হবে দেশের প্রয়োজন। আরো কাজটা কি আমরা কি জানতে পারি?
এটা হতে পারে, এটা কিন্তু নানা রকম স্পেকুলেশন আছে, কিন্তু আপনি জানেন যে একটা রাষ্ট্র না 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 পরিচালনার আপনি পর আপনি অ্যাভয়েড করে যেন না, কারণ শুনেন যা রটে তার কিছু তো বটে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে নির্বাচন হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন প্রেসিডেন্ট, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, শফিক রহমান হবেন উপপ্রধানমন্ত্রী বা সামথিং এরকম একটা। এরকম তো অলরেডি আমার কাছে পুরো সরকারের না না কাঠামো তৈরি হয়ে না গেছে, রাইট? না 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 বিষয়টা হলো যার বিয়েতে খবর নাই পাড়াপড়শির ঘুম নাই টাইপের অবস্থা আর কি। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো You যে never know. আপনি দেখেন প্রধান উপদেষ্টা যখন লন্ডন যাওয়ার কথা বললেন পুরস্কার আনতে তিনি যাবেন, তখনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু কোনো পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হচ্ছিল না। পরে যখন দেখা গেল কোনোভাবে সাংবাদিকদের চোখ এড়ানো যাবে না, মানে তখন তারা ঘোষণা দিতে বাধ্য হলেন, তাই তো? তা না, নাহলে এই ধরনের বৈঠক বিষয়টাকে আমি সাধারণত শুনুন, তাড়াতাড়ি হয়। আমি 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 মানুষজনের রিপোর্টে যদি এটা সত্য হয় তাহলে এইটা ঠিক, এটাও একটা রাজনৈতিক জেস্চারের একটা পার্ট। আমরা দেখেছি 96-এর ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে কিভাবে রাজনৈতিকভাবে দলীয়পনা করা, তাকে সামাজিকভাবে হেনস্থা করার রাজনীতি বাংলাদেশে হয়েছে। এখন এই 24-এর অভ্যুত্থানের পরে এই সরকারের হাত দিয়ে একটা নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আপনাদের অনেকে আলোচনা করছে কিংবা মনে মনে কথা হচ্ছে যে তারা হয়তো প্রেসিডেন্ট হবে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আপনি দেখেন তাহলে এটা সরাসরি হওয়ার সুযোগ নেই। তারেক রহমান যেহেতু বলেছেন যে দেশের প্রয়োজনে তার কাজ করতে হবে, এমন তো হতে পারে যে তিনি এই নির্বাচনের দায়িত্ব সেরে পরে যখন নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের দায়িত্ব নিয়েছেন ডক্টর, সেটাও তো দেশের জন্য একটা কাজ, তাই না? কারণ নতুন তরুণদের একটা রাজনৈতিক দল একজনের হাত দিয়ে গড়ে উঠবে, সেটাও তো কথা একটা বললে না কাজ। অনেকগুলো কথা আসে আসলে, হ্যাঁ। সেটি হচ্ছে গিয়ে আমি বললাম যে আমি অনেক বলি কিছুই আমি হতে বলি পারে। বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চাইলো না, কারণ নির্বাচন নিরপেক্ষ হবে না। হ্যাঁ, তো এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির ফাদার, রাইট? হ্যাঁ, ফাউন্ডিং ফাদার। তো হ্যাঁ। তার অধীনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? বিএনপি সেটা মানবে যদি না কোনো আপোষ সমঝোতা না হয়ে থাকে, আন্ডার না টেবিল ডিলিং না থাকে। না এখন এইটা মানলে তো, এইটা যদি বিরোধিতা করি তাহলে আমার সবকিছুর বিরোধিতা করতে হবে। আর একটা হলো বানের জল চিনেন তো না? বানের জল যখন আসে তখন এইটা ছোটখাটো আইল আইল বুঝেন তো, বাঁধ, ছোটখাটো আইল দিয়ে এটা ঠেকানো যাবে না। সো ডক্টর ইউনূসের নির্বাচন, তার পক্ষপাতিত্ব, এনসিপির প্রতি দায়বদ্ধতা সবকিছুই আছে বিবেচনায়, কিন্তু বানের জল যখন আসবে তখন এগুলো কোনো কিছু সব ভেসে যাবে। কারণ আমি যেটা বলি বারবার যে নির্বাচন 9 মাস গর্ভধারণের পর বাচ্চা হবে, সন্তান প্রসব হবে 10 মাস 9 মাসে, কিংবা এইটা যেমন এটা আটকাতে পারবে না কেউ। প্রকৃতিগতভাবে 17-18 বছর বিএনপি কে ক্ষমতার বাইরে রাখা মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই, মানুষ ভোট দিবে। তো ভোট দিয়ে এমন নিশ্চয়ই ইউনিসের মেকানিজম নাই যে পাবলিক ম্যান্ডেটকে রাতারাতি তিনি পাল্টে দিবেন। আর পাল্টে দেওয়ার মতো আহ, পরিস্থিতিও নাই বাংলাদেশে। যদি থাকতো যে না আওয়ামী লীগ ব্যাপকভাবে খুব শক্তিমান, তারা এখনো রাজনীতি নিয়ন্ত্রণ করছে, সেটা একটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু এখন তো মাঠে দৃশ্যত তারা ডেড হর্স, তাই না? তাদের সমর্থন আছে, আমি অস্বীকার করি না, বাট দে আর ডেড হর্স নাও। তাদের কোনো সে নাই। সো এখন ডক্টর ইউনূস কার সাথে শত্রুতা করবেন? তিনি আম, আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আবার বিএনপির সাথেও তিনি শত্রুতা করবেন। হোয়াট ইজ হিজ সেফ এক্সিট? রাষ্ট্র পরিচালনা করছে, তাদের সেফ এক্সিট কি? সেফ এক্সিট রাজনীতিতে তো একটা বড় বিষয়, এটি না থাকলে কি হয় সেটার পরিণতিতে আমরা দেখেছি। সুতরাং স্পেকুলেশন থাকতে পারে, নানা রকম কনস্পিরেসি থিওরি থাকতে পারে, কিন্তু আমি আমার অ্যানালিসিসে যেটা দেখি সেখানে আমি স্পষ্ট করেই বলতে পারি নির্বাচন নিয়ে টালবাহানার কোনো পরিস্থিতি নেই। আর ওই নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না প্রশ্ন থাকবে, আমাদের চাপ জারি রাখতে হবে, কিন্তু আমি মনে করি যে এগুলা কোনো কিছুই ধোপে টেকার টিকবে বলে আমার মনে হয় না। আর যে সমঝোতার বিষয়গুলো এসেছে, হয়তো সেখানে এই আলোচনাগুলো এসেছে যাতে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি বিএনপি হয়তো তুলেছে, আমরা জানি না ইউনূস রাজি হয়েছেন কিনা। কিন্তু দেখতে হবে আপনাকে যে আজকে যখন এই সমঝোতা হয়েছে তখন ছাত্রদের তরফ থেকে, এনসিপির তরফ থেকেও কিন্তু সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে না যে তারা একেবারে সবকিছুকে তছনছ করে ফেলছে। সুতরাং কোথাও না কোথাও কনসেনসাস আছে এবং একটা একসাথে হাঁটার একটা উদ্যোগ আছে, সেগুলোকে মাথায় নিতে হবে। জি, আমরা জানি যে মানে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল। তারা সবসময় সব নির্বাচনে অংশগ্রহণ করেছে আগেও। তো এইবার যদি নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ রাখা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে? রিজু মজুমদার। বাদ রাখা হয়, কে বাদ রাখবে?
এই যে নির্বাচনের ধরেন যে প্রক্রিয়া, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেননি, আওয়ামী লীগকে ডাকেননি, জাতীয় পার্টিকে ডাকেননি, তাই না? আওয়ামী লীগের সাথে তো কোনো ধরনের মানে ইনফ্যাক্ট ইউনূসের বিএনপির সাথে বৈঠক করার কোনো ধরনের লিগাল আমি বলবো যে অবস্থানে ছিল বা আছে। মানে বিএনপি যেটা করেছে ভবিষ্যতের ইতিহাসে যেটা লেখা হবে যে একটি দখলদার বাহিনীর একটা প্রধানের সাথে দেখা করেছে, এটা ভুল হয়েছে বিএনপির। বিএনপিকে যেভাবে গালমন্দ করেছে তাদের দলবলরা, মানে তাদেরই লোকেরা যেভাবে গালমন্দ করেছে, সেই গালমন্দের পরেও বিএনপি বসেছে। শুধু তো গালমন্দ, আর আমাদের সাথে তো সিম্পলি মানে মানে আমাদের তো প্রশ্নই আসে না। ইউনূস হচ্ছে একটা দখলদার বাহিনীর প্রধান। আমি সুৎখর টুৎখর বলবো না, আমি শুধু বলবো যে একটা দাগি আসামি। কারণ আপনি জানেন যে প্রায় 13 কোটি, প্রায় 16 কোটি টাকা সে ট্যাক্স চুরি করেছে, সেটা টাকা তাকে দিতে হয়েছে, সে অ্যাটলিস্ট একটা মামলাতে তার অভিযুক্ত হয়েছে। সুতরাং সেসব আলোচনাতেই আমি যাব না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে একটু আগে ডেড হর্স বলেছে, কিন্তু শাহেদ আলম ভাইয়ের যত ব্লগ আমি দেখলাম মোটামুটি, যেগুলো সামনে আসে বা কেউ লিঙ্ক পাঠায়, সবই আওয়ামী লীগকে নিয়ে কথা। তো একটা ডেড হর্স কে নিয়ে শাহেদ আলম ভাইয়ের এত আগ্রহ যে মানে মানে মনে হচ্ছে যে ওই যে বাংলা সিনেমা দেখেছি না, বেদের মেয়ে জোসনা, বিন বাজা আপনার ওই সাপের ছোবল থেকে বাঁচায়। শাহেদ আলম ভাই মানে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, বিন বাজিয়ে বাজিয়ে তারপরে আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। সুতরাং ডেড হর্স কে নিয়ে এত চিন্তা কেন যে আজকের মিটিং এ পর্যন্ত বলতে হয়েছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের অবস্থা তো জানেনি কি হয়েছে। আমাদের অবস্থা কি হয়েছে আপনারা তো জানেনই, আপনাদের অবস্থা খারাপ হবে ঐক্যবদ্ধ না থাকি। চারদিকে তো শুধু ডেড হর্স এর ভয়। ডেড হর্স তো ডেড হর্স এর তো ভয় কেন? ডেড হর্সের ছাত্র বাহিনীকে নিষিদ্ধ করতে হয়, ডেড হর্সকে আপনার নিষিদ্ধ করতে হয়, তার সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, জয় বাংলা কেউ স্লোগান দিলে তাকে নিষিদ্ধ করতে হয়। ওই আওয়ামী লীগ আসলো এই ভয়ে জয় বাংলা বলেছে, জয় বাংলা নট বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কিছু বলেনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছে, নাথিং টু ডু উইথ আওয়ামী লীগ। জয় বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমান নিজে বলেছেন। তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে গ্রেফতার করতে হয় কেন? সাধারণ মানুষ ভয়ে কথা বলতে পারছেন। আপনি জিজ্ঞেস শোনেন, আজকে আমরা এই প্রোগ্রামে যদি নাও বলি, শাহেদ আলম ভাই জানেন না যে পত্রিকারা লিখতে পারছে না এখন? অজানা থাকার কথা না আসলে। কারণ আমি তো সাংবাদিক না রে ভাই, আপনাদের যে সাংবাদিক কলিগ আপনাদের আরো বেশি তথ্য জানেন। স্ট্র্যাটেজিগত কারণে এটা বলবেন না, বললে ইউনূসের উপরে দায়টা আসে। আর ইউনূসের উপরে দায়টা আসলে ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলে, কারণ বিএনপি এখন ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে না। কিন্তু বাস্তবতা তো এই, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ কে যদি বলা হতো যে পাকিস্তানি জান্তা বাহিনীর অধীনে আপনি একটা ইলেকশন করেন নতুন করে, বা মালেক মন্ত্রিসভা, 1971 সালে মালেক মন্ত্রিসভা হয়েছে, তখন আওয়ামী লীগকে যদি বলা হতো মালিক মন্ত্রিসভার অধীনে আরেকটা পারলে ইলেকশন করেন তো, দেখা দেন তো, তো বাংলাদেশ আওয়ামী লীগ তখন যুদ্ধ ছেড়ে মালিক মন্ত্রিসভার আন্ডারে ইলেকশন করতো, তাই না? তো আমাকে আপনি প্রশ্নটা যেটা করেছেন সেটা একটু আনসার করতে। আপনারা কি আরেকটা যুদ্ধ ছাড়া কোনো সমাধান দেখছেন না, তাই তো? আমরা তো অলরেডি যুদ্ধের মধ্যে আছি। আমরা আদর্শগত যুদ্ধ, মতাদর্শ যুদ্ধ, আমি বলি আদর্শগত যুদ্ধে আছি। সুরে কথা বলছেন, ডক্টর ইউনূস বলছেন যুদ্ধ অবস্থায় আছি, আপনি বলছেন যুদ্ধ অবস্থায় আছি। না আদর্শগত যুদ্ধে নাই, আমরা আদর্শগত যুদ্ধে নাই এখন নাকি? যেখানে রাজাকার ছাড়া পেয়ে যায়, মুক্তিযোদ্ধারা জেলে থাকে, যেখানে জয় বাংলা বলা যায় না, এটা আপনার কাছে আদর্শগত যুদ্ধ মনে হয় না? ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ, আপনি তো মুক্তিযুদ্ধের সপক্ষের একজন স্ট্রং মানুষ, আপনি সাপোর্ট করেন যে জয় বাংলা বললে গ্রেফতার হয়, আপনার কাছে এটা যুদ্ধ মনে হয় না? আজকে বিএনপির একজন লোক জয় বাংলা বলে দেখুক। মির্জা আব্বাস যুদ্ধ করেছে কি বলে? জয় বাংলা বলে করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে, নজরুল ইসলাম খান কি বলে যুদ্ধ করেছেন? জয় বাংলা করেছেন। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো যুদ্ধ করেননি। দলের স্লোগানে পরিণত করলেন, এখানেই তো কোনটা? ও এই যে কথাটা বলছেন শাহেদ ভাই, তাহলে ব্যাপারটা দাঁড়ালো তাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বিসমিল্লাহ বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের শব্দ হয়ে যাবে, এটা আর মুসলমানদের শব্দ না। মুক্তিযুদ্ধ যখন করেছেন, মুক্তিযুদ্ধ যখন করেছেন জয় বাংলা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জয় বাংলা বলেন, আপনিও বলেন, আপনি কি আমি মানা করবো? মানে যদি বিএনপি জয় বাংলা বলতো, বিএনপি কে কেউ বাধা দিত যে বিএনপি জয় বাংলা বলতে পারবে না? তাহলে মুক্তিযুদ্ধকে এই যে বললেন যে এটা দলীয় স্লোগানে রূপান্তরিত করেছি, তাহলে রাখেন, তাহলে আমরা জয় বাংলাকে মানে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবো না।
আপনি যদি শুনেন, বিএনপির আমি বলি স্লোগান যদি জয় বাংলা হতো, আমি আমি আপনাকে আমি কেউ বাধা বলি দিত? আমি বলি আপনি যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দটা বলেছেন, এইগুলো হ্যাঁ, নিয়ে কথা বলা স্পর্শকাতর, তবুও বলি। কিন্তু কেউ না যদি কেন বিসমিল্লাহির স্পষ্টকাতর কেন? রহমানির আমি রহিম, তাকে না, আমি যুক্তির জন্য বলি, বলেছি। না, লেট হ্যাঁ, মি, আমি বলি, বিসমিল্লাহ বলে কেউ যদি কাউকে কতল করে, সেটা কি হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ মুসলিম ইসলাম কি সমর্থন করে কিনা? তো আপনি না জয় করে না। বাংলাকে মুক্তিযুদ্ধের সমর্থন বলবেন, আবার জয় বাংলা নাম করে আপনি ছাত্র হত্যা করবেন, আপনি মানুষকে আপনি কোপাবেন, আপনি 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 কেন নারায় জাস্টিফাই কেন নারায় তাকবীর করছেন বলে, এগুলো? নারায় তাকবীর বলে রাখেন, নারায় তাকবীর বলে যখন রক কাটে তখন কি হয়? আমরা কি তাদেরকে সমর্থন করি? আপনি বাংলাদেশ জিন্দাবাদ করে যখন বলে তখন কি হয়? আমি কি তাদেরকে সমর্থন করি? জয় বাংলা বলে কেউ যদি কাউকে মাইট দেয়, আমি এটাকে হ্যাঁ, সমর্থন করি? না, সেটা তো হয়েছে বাংলাদেশে, কোনটা এটা তো হয়েছে? আমরা, কোনটা হয়েছে? এবং খালি আপনার বেলাতে সেটা হয়নি, খালি আমার ব্যাপারে চালাইয়া দেন। ভাই আপনি কি আজকে পুরো চালাইয়া দেনের গোডাউন নিয়ে আসছেন? বলুন তো দেখি। না, ওকে, বলেন কি? ফাইন, আচ্ছা, ঠিক আছে, না ওকে। না, কিন্তু আমরা, আমি বলি শাহেদ, আমি এখন যখনই শাহেদ ভাইকে কোনো একটা প্যাচ দিয়ে ধরি, কেমনে হ্যাঁ, কেমনে যেন উনি ছুটে গিয়ে বলেন চলেন সামনের দিনের কথা বলি। আই ডোন্ট নো, এটা ভেরি না, শুনেন, ইন্টারেস্টিং। আমি আপনার সাথে আপনার শিখলাম সাথে, আজকে। শুনেন শুনুন, শুনেন আপনার শুনেন, সাথে, এখন আপনার ধরেন সাথে যদি প্যাচ, ইলেকশন হয়, আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি, কোনো মানে পুরো সুলতানা আব্বা রাখেন 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 রাখেন, প্লিজ বলেন রাখেন, বলেন বলেন কি রাখেন রাখেন রাখেন। দেশের মানুষ মুক্তিযুদ্ধের আমি কথা আমি বলে বলি, আমি যাচ্ছে, আমি আপনাকে বলি, আমি আওয়ামী লীগ আপনাকে কোথায়, বলি, আওয়ামী লীগ আমি কোথায়, আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে বলেন। কথা দিচ্ছি, আমি আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কিছু দেখেন না, বাংলাদেশ আওয়ামী লীগ মজা দেখছে, ও মজা দেখছে। আর কি বলবেন বাংলাদেশ আপনারা? যে এটা আমি মিন করিনি, সুতরাং না রাখেন, কথা কথা টুইস্ট করলে এগুলো সমস্যা। আপনি ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি এই যে আমাদেরকে নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা কি আর রাজনীতিতে, আওয়ামী লীগ কি আর রাজনীতি ফিরতে পারবে? কি আলোচনা করছে? টেলিসামাদ আলোচনা করছে সালমান শাহকে নিয়ে। না হ্যাঁ, এখন এখন আপনি হাসবেন না, কি করবেন? না আমি শাহেদ আলমকে টেলিসামাদ আপনি বলিনি আমি। আমাকে আমাকে এটা আমি না টেলিফোন না বলছেন, আপনি অন্য না কাউকে না 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 বলছেন, না না প্লিজ প্লিজ, আমি না না, শাহেদ আলম ভাইকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আমি আমি উনাকে টেলিসামাদ বলি। আমি বলেছি এই আলাপটা তো শাহেদ ভাই একা করছে না, অনেকেই করছে। এইসব টেলিসামাদরা আলোচনা করছে যে সালমান শাহ কি করবে না করবে। তো সালমান শাহ তো এইসব প্রশ্ন শুনে মজা পায়। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, সাথে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিয়ে, এককভাবে না, সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের সংবিধান এনেছে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দখলদার বাহিনী হটিয়ে মেহনতি মানুষের এই দল আবার মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। আর এই বুর্জোয়া দালাল যারা আছে, এই সাম্রাজ্যবাদী, এদেরকে কিভাবে দমন করতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ জানে, এবং সেটা আদর্শিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এখন সশস্ত্র সংগ্রাম মানে কি? অস্ত্র মানে ওই পিস্তলের অস্ত্র না, তার চিন্তা, তার ফিলোসফি, তার আদর্শ, এটা আমার কাছে অস্ত্র। এই চিন্তার যে অস্ত্র, সেই অস্ত্রের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম করবে। আমি আপনার কারেজকে এবং প্রত্যাশাকে সমীহ করি। আপনি যেহেতু আওয়ামী লীগের সমর্থক, আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলছেন এবং রাজনীতির বয়ান দিয়েছেন। আমি ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, বিশ্লেষণের জায়গা থেকে এইটার সুযোগ দেখি না। অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, ডেড হর্স হিসেবেই থাকবে, তবে প্রধান নিয়ামক হিসেবে থাকার কোন রকম সম্ভাবনা নেই। কেন? আমি 75-এর ছোট্ট পরেও দুটি, এরকম ভাবা হয়েছিল শাহেদ আলম। না না, আমি দুটি যুক্তি দেই। 75-এর বাস্তবতা আর এই বাস্তবতা এক না। এখন তো কারণ আরো হলো, ওইটা কঠিন। ওইটা খুবই বা- আলাদা। এখন বা- আছে চালাইয়া দেন এটার সাথে, এটা না তো আলাদা বটেই। না, শুনেন, আমি বলি, আপনি লিগালি চিন্তা করেন, একটা দেশের পার্লামেন্ট সহ ভিন দেশে পালিয়ে গিয়েছে, এবং তারা তো এমন না প্রবাসী সরকার আবারও আপনি, হিসেবে আচ্ছা এই কথাটা একটু, এটা একটু শর্ট আউট করে নেই, এটা আমাকে একটু শর্ট আউট করে নেই। পালায় নিজে যাওয়ার নিজে একটা রেফারেন্স, আচ্ছা পালায় আমি যাওয়ার একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে জানি, পালায় যাওয়া কাকে বলে এইটা আগে, কারণ বারবার এটা ডিস্টার্বিং। পালায় যাওয়া মানে কি একটু শুনি তো। যারা চাপের মধ্যে থেকে দেশে থাকতে পারে না, চলে যায়, হুম। এটাই পালিয়ে যাওয়া। বেগম জিয়া কারাগারে গিয়েছেন, পালিয়ে যাননি। কার কার আর কার কার চাপের মুখে থাকতে পারেনি? আহ আপনাদের ভাষায় টোকায়, আমরা বলি মানুষের চাপে, গণ অভ্যুত্থানের চাপে থাকতে পারে নাই। আপনারা এটা বলেন, তাহলে সেই চাপের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী ছিল না? সবই যদি থাকে তাহলে আপনাদের পক্ষে কি? আপনারা তাহলে না 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 এমন না কেউ না, চান? আমি আমি আপনাকে প্রশ্ন করছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা হ্যাঁ, কি এই গণ অভ্যুত্থানের অংশ? অবশ্যই তারা গণ অভ্যুত্থানের অংশ। তো কেন তাদের হবে না? তাদের বিমানে করে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াটা, তাহলে তার মানে কি আপনারাই সাহায্য করেছেন?
না, আমাদেরকে আমরা নিরাপত্তা সাহায্য দিতে। করেছি। একটা হলো যে ওকে, এটা ভিন্ন আলাপ। আমি নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নের উত্তর দিব। এই যে দেখছেন, ওই দিন না, আটকে গেলেই ওই সাহেদ দিন ভাই আটকে শুনেন, গেলেই ভিন্ন আমি আলাপ আমি সামনে পারেন, চালাইয়া দেন। না, ওকে, না আমি বলি। না, আমি বলি ওই দিন ওই বলেন দিন বলেন আমাদের বলেন বলেন, না, আমি আপনার কিন্তু কথা শুনতে ব্যাখ্যাটা ভালো শেষ লাগছে আমার। আমি হুম, কিন্তু ব্যাখ্যাটা শেষ করিনি নিজু মজুমদার। কেন বলেন আমি না বলেন না, বলছি, বলেন বলেন কেন প্লিজ আমি বলেন। বলছি যে এটা হুম রিয়েলিস্টিক হুম, চিন্তা না। কারণ হলো না না ওইটা না, শেখ পালায়া হাসিনা পালায়া পালায়ার ব্যাপারটা, পালায়ার ব্যাপারটা ওই যে পালা যে সেনাবাহিনী নৌবাহিনী তাদের বিমানে করে ওইটা চালায়া দিন দিলে আজকে পালা- মানবই না আমি। বলেন বলেন পালিয়ে বলেন। যাওয়ার বিষয়টা হুম, আমি বলছি, তবে তার আগে আমার একটা শুনেন কথা। সেটা হলো কেন আমি রিয়েলিস্টিকলি চিন্তা করি এটা সম্ভব না। কারণ শেখ হাসিনা আছেন, ভারতে আছেন, অর্থাৎ পালিয়ে যাননি। উনি ওখানে ওনার নিজের জায়গায় আছেন, নিজের দেশে আছেন। তো না সেই তাও তো নিজের তাহলে এই তো যে তাহলে তো তারেক রহমানের জায়গায় কি ব্রিটেন, ব্রিটেনের নিজ না, জায়গায় আছেন। এই যে আপনি আমাকে প্রতি কথায় না না, কথায় আপনি বাধা আমাকে দিচ্ছেন। খোঁচা দিচ্ছেন, আমি একটু হালকা দেই না, সমস্যা কি, দুই ভাই দুই ভাইকে খোঁচা দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। শুনেন, এখন শেখ হাসিনা হুম, বাইরে থেকে আম, আহ, আছেন। যদি তার ন্যূনতম কাছের কেউ দেশের মাটিতে থেকে আওয়ামী লীগের হাল ধরতো, সুযোগ থাকতো, তবুও আমি এই সুযোগ, আপনার যে সুযোগ সেটি আমি সম্ভাবনা দেখতাম। সেই সুযোগ নেই দেখেই সজীবজের জয়, যার প্রতি যিনি 5 আগস্টের পরেই দলের ব্যাপারে বলছেন যে এটা আমাদের আর দায়িত্ব নাই, বাংলাদেশের মানুষের দায়িত্ব। পরে আবার যখন নেতাকর্মীরা মনক্ষুণ্ণ হয়েছে, তিনি বলছেন না, আমরা আছি, তোমরা ফাইট চালিয়ে যেতে পারলে আমরা আছি। তো সজীবজের জয় মার্কিন নেতৃত্ব নিয়েছেন, যিনি ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হওয়ার কথা। আহ, নট ট্রু, নট ট্রু, হাউ ডু ইউ নো দ্যাট ভাই? কে আওয়ামী লীগ আপনার মার্কিন নাগরিকত্ব নেন নাই, এটা এটা আপনি না না না, অস্বীকার মার্কিন করছেন? নাগরিকত্বের কথা বলছি না, মানে ভবিষ্যতে আওয়ামী লীগের কর্ণধার হবে এইটা আপনি এখন কিভাবে বললেন? ওনাকে ও ঘোষণা করা তাহলে, হয়েছে? না তাহলে তো আমি আপনার দাবির সাথে একমত যে অবশ্যই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে থাকবে, কিন্তু সজীবজের এইটা জয় এইটা শেখ আপনি হাসিনা বলেন, আর না না, আমি এইটা বাইরে, বললে সেই রাজি আছি, পরিবারের শুনেন। বাইরে। এই জন্যই বাংলাদেশ বারবার বলছি যে না না, লিডারশিপ, আমি এইটা আওয়ামী বললে লীগ রাজি দল আছি। হিসেবে থাকবে, বাট লিডারশিপে এই লিডারশিপে হবে না। না না শেখ না, হাসিনার এইটাও না, বয়স এটা পারমিট এটাও করে ব্যাপারটা না। তা না। আমি যেটা জয় আপনার কাছে চাপা শুনতে বলবা। চাইছি, না না, হ্যাঁ। আমি যেটা শুনতে চাইছি আসলে, সজীবজের জয় এদেশের রাজনীতিতে আসতে পারেন হ্যাঁ এইভাবে আপনি যদি বলেন, তাহলে মনে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হচ্ছে না, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, হ্যাঁ, জনগণের সমর্থনে এবং বাংলাদেশ হ্যাঁ। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থনেই সজীবের জয় আসতে পারেন, সেটা বললে ঠিক আছে। আপনি এভাবে সেই বললে মনে সুযোগ হবে যে সেই হ্যাঁ। সুযোগ সজীবজের আচ্ছা, জয় নিজে তো বিষয়টা নষ্ট কেমন করে ইন্টারেস্টিং ফেলেছেন, না তাই না? দেখেন? না না, বিষয়টা কেমন ইন্টারেস্টিং সুলতানা ইন্টারেস্টিং না, রহমান, এইটা সজীবজের খুবই জয়। ভ্যালিড পয়েন্ট। সজীবজের জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার অর্থই হলো তিনি বাংলাদেশের রাজনীতির সকল রকম সম্পর্ক তিনি কাট করে এই তারেক সিদ্ধান্ত রহমানের তো নিয়েছেন। ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমানের ব্রিটিশ না, পাসপোর্ট আছে। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট নাই বললে আমি হবে নিজু আমি আমার মজুমদার? আমার কাছে একটা ডকুমেন্টস আছে, উনি ব্লু ব্লু এন্ড হোয়াইট একটা কোম্পানি খুলেছেন, যেখানে উনার নিচে সিগনেচার করা লেখা আছে ব্রিটিশ সিটিজেন। দেখতে চান? এটা আমি ব্রিটিশ, এটা রাখেন ভাই, রাখেন, এটা আমি ব্রিটিশ যেই কোম্পানি হাউস, সেই কোম্পানি হাউসের ডকুমেন্টস আমার কাছে আছে। এইটা না, কোনো এটা এবিসিডি এটা এটা এইটার ভিতরে জুবাইদা, পরিষ্কার ভাবে এটা 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 এটার মধ্যে অসত্য। পরিষ্কার। না না না, এটা রাখেন সুলতান আপা, সুলতান আপা রাখেন, এটা সুলতান আপা, এটা সুলতান আপা, অসত্য তথ্য, এটা অসত্য এটা তথ্য। এটা এটা সত্যি তথ্য, আমি আপনাকে এখনই দিব। দিতে পারেন, সমস্যা নাই, আপনি আচ্ছা, দেখান, অসুবিধা নাই। হ্যাঁ, একটু মনে হয় আমার দেখানো জুবাইদা রহমান হ্যাঁ। যে বাংলাদেশ সফর করলেন, তিনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে সফর করেছেন, এরকম খবর আমি দেখেছি। কে কার কথা বলছেন? জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী। আই ডোন্ট নো, জুবাইদুর রহমান, এটা তো শোনা কথা আর বলা কথা। এখন সজীবজের জয়টা তো আমরা প্রকাশ্যে ছবি সহ দেখছি, তিনি ওত নিয়েছেন এবং সেই ওত নিয়ে তিনি ভারতে এসেছেন। তো না, সেটি একটা দলের তার আপনি রাজনীতি, ব্যাপারে আপনি অতীতে দেখেছেন না, আপনি ওনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কিন্তু ওই তো আপনি জানেন দাঁড়িয়ে না এটা অতীত থাকাটাই, ছিল কিনা। না হ্যাঁ, আমি দাঁড়িয়ে আমার থাকাটাই। আমি আমার আমি আমার আমি আমার অনেক ফ্রেন্ডের সিরিমনির প্রোগ্রামে গিয়েছি, দাঁড়িয়ে থাকা মানে কি ওত নেওয়া? না, আপনি ওতটা নিলে নিজু পাসপোর্ট মজুমদার, কেমনে পান? নিজু আমি আমার অনেক বন্ধুতে ইনভাইটেড হয়ে গিয়েছি, আপনি নিজেও হয়তো বা গিয়েছেন কোনো বন্ধুর সিরিমনিতে। না 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 না, আপনার যুক্তরাষ্ট্রের ওই সুলতানা রহমান আমি দিদি ওই ব্যাপারে গিয়েছেন। ডিসপিউট নিচ্ছি না, না না, আমি ওই ব্যাপারে ডিসপিউট নিচ্ছি না, কারণ এটা না না, কারণ এটা না, স্বীকার না, করা আমি হয়েছে, যদি এই কারণে স্বীকার করা হয়েছে এক্স্যাক্টলি, যে উনার বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আপা, তো আমি এই জন্য উনার বলছি, বাংলাদেশি পাসপোর্ট ব্লক করা হয়েছে। আমি এই জন্য তাকে বলছি, বলা হয়েছে যে সজীবজের যেহেতু জয়, সজীবজের যেহেতু জয় যখন, সজীবজের জয়ের কোনো পাসপোর্ট এই মুহূর্তে নেই, মানে হ্যাঁ সে যখন বাংলাদেশে ছিল তখন তার পাসপোর্ট, তার যে রেড পাসপোর্ট ছিল, তার কোনো পাসপোর্ট নেই। সেই হ্যাঁ কারণে তাকে এই পাসপোর্টের জন্য তাকে এই সিটিজেনশিপ নিতে হয়েছে, এরকম একটি ব্যাখ্যা আমি থেকে আওয়ামী লীগের থেকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন। কিন্তু এইগুলো তো কোনো ব্যাখ্যা কাজে আসে না যখন আপনি একটা দলের লিডারশিপের এই যে দায়িত্ব আমি যে নিবেন। বলেছি যে তারেক রহমানের ব্রিটিশ সিটিজেন কিনা, এই যে আপা আপা শোনেন, তারেক রহমান ব্রিটিশ সিটিজেন আচ্ছা, কিনা সেই আপনি ডকুমেন্টস আমি কেটে পেয়েছি। যাচ্ছেন, আপনি আপনি আমাকে স্ক্রিনে একটু নাই। পাঠান, আমি একটু স্ক্রিনশটটা শেয়ার করে, আপনি পাঠান। হ্যাঁ
আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠান, আমি স্ক্রিনশটটা শেয়ার আচ্ছা আমি এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি, এখনই আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি। আমি বলি আপা, বলি পাঠান না। ডকুমেন্টস আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্রিটিশ একটি কোম্পানি। আমি একটু বলে নেই, হোয়াইট অ্যান্ড ব্লু। পাঠান আমাকে, আমি আরে শেয়ার রাখেন না, আপনাকে একটু বলে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা। এটা লিগাল ডকুমেন্টস, বুঝেন জিনিসটা। হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, এটা 1 জুলাই 2015-তে রেজিস্টার করেছেন তারেক রহমান সাহেব। এই ডকুমেন্টটা কোম্পানি হাউসে ছিল, এটা আমি ডাউনলোড করেছি। এইটা এখন আপনাকে আমি পাঠাচ্ছি। এইটার মধ্যে উনার সিগনেচার সহ, উনার সাইন সহ পরিষ্কার ভাবে লেখা আছে উনি ব্রিটিশ সিটিজেন। আমি পাঠাচ্ছি আপনাকে। ভাই এটা আমার ডকুমেন্ট না। ওকে, এই জন্য নিজু মজুমদার আপনার একটা বিশেষত্ব আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে বিশেষ একটা জায়গা দখল করে নিয়েছেন, এজন্যই আর কি। আছেন সাহেব, হ্যাঁ, তারেক রহমান কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? এটা তো আমি জানি না, আমি তো তারেক রহমানের মুখপাত্র না, তাই না? কিন্তু আমি রাজনীতির গতি প্রবাহটা বলছি যে যখন একটা দলের নেতৃত্বের দাবিদার একজন দেশের মাটিতে নেই, বাইরে অবস্থান করছেন, কিংবা জায়গায় সুরক্ষিত, অনেকেই বলেন গৃহবন্দী, কারণ তার আমরা ভিডিও দেখি না, তার আমরা চেহারা দেখি না, তিনি কোথায় আসেন এটাও কেউ জানে না, একদম সুরক্ষিত ভাবে ভারত তাদের রত্নকে তার জায়গায় সুরক্ষা দিয়ে রেখেছে। উনি বাংলাদেশের ম্যাটেরিয়াল না, শি ইজ নো মোর ম্যাটেরিয়াল অফ বাংলাদেশ ব্রিটেন কোন পলিটিক্স। রত্নকে সুরক্ষা দিয়েছে? না, ব্রিটেন আরো বহুত মানুষকে, টিউলিপকে সুরক্ষা দিয়েছে, টিউলিপের মা শেখ রেহানাকেও সুরক্ষা দিয়েছে। এইটা কোনো কথা না। না না না, টিউলিপে তাহলে শুধু ভারতের ব্যাপারে ভারত রত্ন আর ব্রিটেন রত্ন বলতে পারবেন না নাকি? ওইটা বললে আপনার চাকরি থাকবে না। ভাই চাকরি থাকবে কিনা বলেন, আমি আপনার চাকরি খেতে চাই না। চাকরি থাকবে কি থাকবে না? নিজের মজুমদার, আপনার কি চাকরি থাকবে কি থাকবে না আমার এটা বলেন, খালি নিজুম ভাই চাকরি থাকবে না। ভাই আপনি আমার বন্ধু মানুষ, আপনার চাকরি খেতে চাই না। এয়ারফোর্সের সবচেয়ে সুরক্ষিত জায়গা, সেই জায়গায় শেখ হাসিনা আছে। এই তো আপনি ভাই অন্য আলাপ যাইতেছেন। আপনি আমারে বলেন যে ভারত রত্ন কথাটা বললে আপনার যদি ভাল লাগে, তাহলে ব্রিটেন রত্ন বললে কি আপনার চাকরি থাকবে কি থাকবে না? আমার কোনো চাকরি নাই, আমি আমি ফ্রিল্যান্সার ঠিক মানুষ, আছে। তো আমার কোনো চাকরি নিয়ে সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আমি বলছি লিগ্যাল জায়গা থেকে আলোচনাটা আপনারা যদি রেশনালি চিন্তা করেন, যে একজন ভারতে আছেন, উনি দেশে ফেরার রাস্তা নেই, সজীবজের জয় আগামী দিনে যার উপর নেতৃত্ব। কত দুর্ভাগ্য যে দুজন ভবিষ্যতের কর্ণধার হতে যাচ্ছেন বলে ধারণা করা হয়, সেই দুজনের একজনও বাংলাদেশের নাগরিক নন, বরং অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশে নির্বাচন হবে, সেই নিয়ে লন্ডনে আলোচনা করতে হয়। আসলে বাংলাদেশের মানুষেরই দুর্ভাগ্য কিনা এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, কারণ আমরা তো চাই না এই রাজনীতি। দেখেন উনার ন্যাশনালিটি, এই যে দেখেন আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি, এটা আপনি কত নাম্বার পেজে পাবেন জানেন? এটা আপনি 2 নাম্বার পেজে পাবেন। 2 নাম্বার পেজে লেখা আছে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার জন্ম তারিখ হচ্ছে 2011 সামথিং ইয়ার। আমি উনার পুরো জন্ম তারিখ বলবো না উনার নিরাপত্তার জন্য, বাট উনি নভেম্বরের 20 তারিখে জন্মগ্রহণ করেছেন। উনার বার্থ ইয়ারটা আমি বলবো না। না না, আপনি অন্য কিছু দেখাবেন না। না না, এটা পাবলিক ডকুমেন্টস আপা, এটা পাবলিক ডকুমেন্টস, উনিই দিয়েছেন। এটা কোম্পানি খুলতে হলে এইটা পাবলিক ডকুমেন্টস, তা নাহলে আমি পেলাম কিভাবে ভাই? এইটা পাবলিক ডকুমেন্টস হিসেবে ছিল। এটা 2 নাম্বার পেজে যান, দেখেন 2 নাম্বার পেজে ন্যাশনালিটি ব্রিটিশ। উনার বাসার ঠিকানা দেওয়া আছে, এগুলো দেখায়েন না, শুধুমাত্র উনার ন্যাশনালিটিটা দেখান। এখন কি বলবেন? এখন কি বলবেন ভাই? এখন কি বলবেন? 2 নাম্বার পেজে আছে তো, এটা 2 নাম্বার ডকুমেন্ট। ওকে ফাইন, এটা নিয়ে আপনি থাকেন, এটা আপনারা আজব ব্যাপার ভাই। আমি আমি কোম্পানি হাউস থেকে ডাউনলোড করেছি। আচ্ছা আরে কি বলে? ওকে, আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে না এটা ঠিক আছে কি, মানে আমার কথা মিথ্যা না সত্য? আমার কথা মিথ্যা না সত্য? ঘামাচ্ছেন কেন? কেউ টিস্যু দেন উনারে। এই কে আছেন টিস্যু দেন। আপনি হয়রানি করতেছেন, আপনি কিন্তু এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, উনাকে আমি পছন্দ করি, এটা মজাও করতে পারবো না। না, নিজুম মজুমদার বুঝছে যে শাহেদ ভাইকে চেপে ধরা যায়, কিন্তু আমি তো আর নিজুম মজুমদার হইতে পারবো না, তাই না? সেই জন্য আমি কোথায় আছিস টিস্যু দে। আমি যেটা বলার চেষ্টা করছি, সুন্দর রহমান, আপনার প্রশ্নের উত্তরটা দেই যে এটা দুর্ভাগ্য। দেখুন, ইমরান খান যেদিন দায়িত্ব নিলেন, তারপরে একটা ভাষণ আমার মনে আছে, তিনি বলছিলেন যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে সরকার প্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর জেলে যায়। কিন্তু তার পরিণতি তো আমরা এখন দেখছি, সে জেলে আছে। সে চাইছে বলেই যে রাষ্ট্রের পরিচালনার নীতি বদলে গেছে, এরকম হয়নি পাকিস্তানে। এখন আমরা ভারতকে নিয়ে যতই সমালোচনা করি, নিশ্চয়ই তারা একটা পলিটিক্যাল কালচার ডেভেলপ করছে যেখানে
রাজনীতিবিদদের সমীহ এবং জেলে ক্ষমতার পরের ব্যাপারেই জেলে যেতে হবে এমন কালচার তাদের কাছে নেই, আমেরিকাতেও নেই, আহ ব্রিটেনেও নেই। কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে। আমরা এটার মুক্তি চাই, আমরা এই ব্যবস্থার মুক্তি চাই। এখন কিভাবে মুক্তি আসবে সেটি নিয়ে কাজ করা যেতে পারে নিশ্চয়ই। এই জন্যই বলেছি যে আমাদেরকে ডেড হর্স বলে মুক্তি পাবেন না, বরঞ্চ সম্মানের সাথে বলেন মুক্তির পথ আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ বলেন, সম্মানের সাথে কি বলেন, বলেন। মুক্তির পথ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একটা কনসেনসাসে আসতে হবে। হুম, কনসেনসাসের জায়গা হচ্ছে যে মুক্তিযুদ্ধের কয়েকটা পার্টিকুলার জায়গাতে একত্রিত হতে হবে। বিভিন্ন রকমের ডিফারেন্সেস থাকবে পলিটিশিয়ানদের মধ্যে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রথমে বাদ দিতে হবে তাদের ক্ল্যান থেকে, নাম্বার ওয়ান। আমাদের ব্যাপারে যদি অভিযোগ করেন, এই অভিযোগ দিয়ে হবে না। যদি আপনি যেটা রিকনসিলেশনের কথা বলছেন, এখন আমি এটাতে আসছি। হ্যাঁ, বিএনপি এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতে ইসলামী সহ যারা মৌলবাদী আছে তাদেরকে আর কোন রকমের আশকারা দেওয়া যাবে না। হুম, দুই দলের প্রতি কোন রকমের সহিংসতা মনোভাবাপন্ন রাখা যাবে না। হুম, একটা আন্দোলন করতে হবে দেশের গণতন্ত্রের জন্য। সবাই, পাবলিক যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। কারণ হুম। আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের দুইটা বৃহত্তর রাজনৈতিক দল। আপনি বাংলাদেশের রাজনীতি থেকে জামাতে ইসলামীকে বাদ দেন, বাংলাদেশের অর্ধেক ঠান্ডা হয়ে যাবে কালকে থেকে। আমি আপনাকে বললাম, আচ্ছা, শাহেদ ভাই, আমি আপনাকে বললাম, হিজবুত তাহরির, এই জামাতুল মুজাহিদিন, আপনি যা কিছু দেখেন সব হচ্ছে জামাতের আপন ভাই, খালি ভিন্ন ভিন্ন নামে আছে। বিশ্বাস আহ, করেন, বিলিভ বিজয় মি। মজুমদার, কাউকে বাদ দেওয়া যায় না। দেশের মালিকানাত আপনি আমি কাউকে আমি বঞ্চিত না না, করতে পারেন না। বাদ দেওয়া যায় না মানে কি? এই ধরনের ধ্বংসাত্মক বাদ দেওয়া যায় না মানে তার সাথে আমি রাজনীতি করব না। ওদেরকে একা একা নির্বাচন করতে বলেন। আমি তো বলি নাই ওদেরকে নির্মূল করেন, আমি বলেছি ওদেরকে বাদ দেন। আপনি ওদেরকে ওদেরকে বিএনপি যদি নির্মূল জামাত করার ইসলামীকে ব্যাক না দেয়, বিএনপি যদি জামাত ইসলামীকে ব্যাকআপ না দেয়, বিএনপি যদি এককভাবে সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে হেরেও যায়, জামাত শেষ, গন গন কেস, শুনেন, আপনি যে বললেন কাস্টেড আপনি যে কাস্টেড শেষ। বললেন যে বিএনপি কে মুক্তিযুদ্ধের বেসিক প্রশ্নে স্ট্রিক্ট থাকতে হবে, আপনার কি মনে হয় আওয়ামী না লীগ যে আর গত বিএনপি 10 মিলে, মাসে ডিসপিউট গুলোকে ঠিকঠাক করতে হবে যেগুলো আছে। শুনেন, ওইটা নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, আবার আপনি ধরা খাবেন কিন্তু কই তারেক রহমানের, হ্যাঁ, আবার কিন্তু হ্যাঁ, আপনি ধরা খাবেন তারেক রহমানের জন্ম এই ব্রিটিশ নাগরিকত্বের মতো। সুতরাং আমি না, না, আপনাকে আর বিপদে ফেলাবো না। না না, শোনেন শুনেন, শোনেন, না 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 এখন একটু একটু আমি শোনেন, একটু ধরা তারেক খাওয়ার বিষয় রহমানের না। নাগরিকত্ব নিয়ে যারা আসি। জয়ী শাহেদ আলম, থাকে এখন তিনি তারা কি অনেক বিষয়ে ছাড় অ্যাসাইলামে দেয়। আছেন? আমি আপনাকে ছাড় শাহেদ দিচ্ছি, আলম, না আপনাকে কিন্তু সুলতান আপা আপনি কিন্তু ডকুমেন্টস আমার থেকে নিলেন কিন্তু দেখাইলেন না কিন্তু পাবলিক রে। আমি কারণ এটা সেন্সিটিভ ডকুমেন্টস, এটা দেখানোটা সঙ্গত হবে কেন? না। আমি কিসের লিগ্যাল কিসের কোনো সেন্সিটিভ ডকুমেন্টস? এটা তো হচ্ছে যে পাবলিক ডকুমেন্টস ছিল। এইটা এইটা ব্রিটেনের, এইটা ব্রিটেনের কোম্পানি হাউসের পাবলিক ডকুমেন্ট। তাও আমি বলেছি আপনি উনার ঠিকানাটা দেখায়েন না, উনার জন্ম তারিখটা দেখায়েন না, শুধু ব্রিটিশ এটা ন্যাশনালিটি যে আছে এটা আমি তো ওটা দেখান, এই ও অতটুকু দেখান। ডকুমেন্টস আমাকে দেখাইতে হলে আমাকে এডিট করে দেখাতে হবে, বুঝছেন? হ্যাঁ, সো আচ্ছা, আমি ঠিক আছে। চাই না তার কোনো ক্ষতি হোক, তাই না? সো এইখানে শোনেন, আপনারা চাই ক্ষতি টতি এগুলো করার জন্য কম চেষ্টা না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার বলছে উনি বাংলাদেশের পাসপোর্ট স্যারেন্ডার করে ফেলছে, হ্যান ত্যান। তো এগুলো আর নতুন আক্রমণ না তো, তাই না? এগুলো এগুলো নিয়ে কোনো ভয়টাই না। আপনার দেখাইতে হলে দেখাই দেন, সমস্যা নাই, বাট না না দিজ না, আর আমি ফেক দেখাতে চাই ডকুমেন্টস। না, কারণ একটু না দেখালেও ভালো হয় শাহেদ ভাই, ওইটা বলেন না, না থাক বাদ দেন, একটু না দেখালেও ভালো হয়। না না, না, একটু না, না না, দেখাই, না, কারণ এটা কোন ডকুমেন্টস আচ্ছা এগুলো শাহেদ, এসে যাবে শাহেদ ভাই শোনেন, শাহেদ ভাই আমি কিন্তু আপনাকে আজকে এই বিব্রতটা করতাম না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি এই তথ্যটা দেই নেই কখনো। কেন দেই নেই জানেন? বলেন। দেখুন, আমি নিজেও আপনি আমাকে অনেক পাঠিয়েছেন, আমি দিয়ে নিজেও আমি দিয়েছি, বলি। আমি দর্শকদের জন্য পরে দিয়ে দিব এটা, কিন্তু এখন আমি কেন দিচ্ছি না, এখন দিবেন কারণ না কেন আপা? এখন দিবেন না কেন? আমার একটা ভুল টুল হলে তো মোটামুটি প্রমাণ সহ দিতেন। আচ্ছা, হ্যাঁ, এই আমি 2 তো নম্বর আসলে পৃষ্ঠার আপনার একটা কাছে 2 আমি নম্বর হচ্ছে গিয়ে ডকুমেন্ট যে দিছে নিজুম মজুমদার। বিএনপির কাছে আমরা এটা নিজুম শাহেদ মজুমদার ভাই, বেস্ট। হ্যাঁ, 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর ডকুমেন্ট দিছে। এটা শাহেদ তুমি দেখাই ভাই, দাও, সমস্যা তো নাই, তাই না? এটা দেখালে শাহেদ মহাভারত ভাই, সূত্র হয়ে যাবে না? শাহেদ এনিওয়ে, ভাই, ওকে, লেটস যে মুভ ফরওয়ার্ড। আমি, হ্যাঁ, এই আমার আলোচনাটা আমরা স্টিক না থাকি। যদি এরকম হয় যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো না, একটা যুদ্ধ পরিস্থিতি হলো, তাহলে তো একরকম ব্যাপার। আর যুদ্ধ পরিস্থিতি না হলো, কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বলল না আমার তো আসলে সংস্কার করার কথা ছিল, কিংবা আমার তো বিচার সম্পন্ন হলো না, আমি এখন নির্বাচনটা করতে পারছি না, আশানুরূপ না হওয়া পর্যন্ত আমি জুনে নিয়ে গেলাম নির্বাচন। তখন যুদ্ধ করতে হলে বাংলাদেশে একটাই সুযোগ, সেটা হলো আওয়ামী লীগ আর এনসিপি মিলে একজোট হইতে হবে, হয়ে
নির্বাচনের যে শক্তি, বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেটা যদি হওয়ার সুযোগ থাকে, তাহলে ইটস এ প্রবাবিলিটি। আপনাকে মেনে নিলাম আপনার ইনটিউশন কাজ করছে। সেটা যদি মনে করেন যে জিরো সম্ভাবনা এনসিপি আর আওয়ামী লীগ একসাথে আন্দোলন করবে, তাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো সংশয় রাখা উচিত বলে আমি অন্তত মনে করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি এর আগে ব্যাখ্যা দিয়েছি, সংস্কার হয়নি বলে নির্বাচন করা গেল না। আর নির্বাচন বিরোধিতা কিংবা নির্বাচন না করে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে খায়েশ এই সরকারের, সেটি সব রকম পরিচালনা এবং অন্য কার্যক্রম ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পর তারা যখন গ্রাউন্ড রিয়েলিটি দেখেছে যে আমরা তো আওয়ামী লীগ আমাদের শত্রু, আমরা শত্রুতায় পরিণত করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বিএনপি, সেনাবাহিনী, গণমাধ্যম যখন এক অ্যালাইন্ড হয়ে গিয়েছে যে তারা নির্বাচন, পার্লামেন্টারি ব্যবস্থায় ফিরতে চায়, সেই জায়গায় তারা দেখছে গ্রাউন্ড রিয়েলিটি তাদের পক্ষে না, এই জন্যই তারা সংলাপে বসে সে যৌথ বিবৃতি দিয়েছে। সুতরাং ভাবার তো অনেক রকম উন্মুক্ত আকাশ আছে, স্কাই দ্য লিমিট, আপনি ভাবেন। কিন্তু আমি আমার অ্যানালিসিসে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দেখি না যে এইসব ধানাই পানাই করার আর সুযোগ বাংলাদেশের রাজনীতিতে আছে। দ্যাটস বাস্তবতা। জি, বুঝতে পেরেছি। ধানাই পানি করেও আসলে লাভ নাই, কারণ এর আগেও কেউ অতটা ফায়দা করতে পারেনি। বাংলাদেশের মানুষ যেমন আবেগতাড়িত, তেমনি আবার কঠিনও রুখে দাঁড়াতেও জানে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আরেকটি বিষয় নিজুম মজুমদার, আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। না, যদি আগে আপনি আমার থেকে এইটা উত্তর দেন যে আপনি আমার কাছ থেকে ডকুমেন্টটা চাইলেন, দেখালেন না কেন? আমি আপনাকে বলেছি এটার মধ্যে কিছু আমি আপনাকে না আমি না না আপা আপা আপনাকে স্পর্শকাতর তথ্যগুলো আমি বলেছি যে আপনি স্ক্রিনশটটা ওই জায়গাটা দিয়ে নিতে পারেন। আমি আপনাকে তারপরেও বলি, এখানে অনেক মন্তব্য আমি দেখতে পাচ্ছি, তারপর একটু বলি, আপনি যেহেতু দেখাবেন না, যাতে আমার এই ডকুমেন্টটা 2 নাম্বার হিসেবে ভবিষ্যতে না আসে, আমি নিজেও ফেসবুক থেকে দিব। হ্যাঁ, আমি একটু কোম্পানির আমি কয়েকটা তথ্য দিয়ে রাখি, তাহলে যারা অ্যাটলিস্ট আইনজীবী যারা আছেন ইংল্যান্ডের, তারা বের করতে পারবেন। নিজুম এই মজুমদার, আমাকে কোম্পানির কেউ নাম্বার তো হচ্ছে, দেন তো, আমাকে লোকজন বলে কেন যে আপনি হচ্ছে নিজুম মজুমদারের মতো বলেন, মানে হোয়াটস রং উইথ ইউ, মানে আপনি কি বলেন এমন যেটার জন্য আমাকে বলে যে আপনি নিজুম মজুমদারের মতো বলেন? আপনাকে আপনাকে মানুষ বিরানি আলম বলে কেন? না, আমাকে তো বিরিয়ানি, ওই যে পিনাকি ভট্টাচার্য আমার নাম দিয়েছে বিরিয়ানি আলম, তাহলে আমাকে, তাহলে একই ব্যাপার, আমাদের তো দুজনের কমন শত্রু। আপনি কেন বুঝেন না তাও তো বুঝলাম না। না, আচ্ছা, কিন্তু এমন তো বলে যে অসত্য কিংবা বিভ্রান্তকর তথ্য দিচ্ছে বলেই আমাকে বলে যে নিজুম মজুমদারের মতো। শাহেদ ভাই শুনেন, আমি যেহেতু আপনার প্রতিপক্ষ, আমি আপনাকে, আপনি একটা কথা বললে আমি বলবো শাহেদ ভাই বিভ্রান্তকর তথ্য দিচ্ছে, আমি বললে আপনি বলবেন, এগুলো সামটাইমস ইটস এ বিউটি অফ আপনার ডিবেট, দ্যাটস নট এ ইস্যু। ইস্যুটা হচ্ছে যে আমি তথ্যটা দিয়ে যাচ্ছি, আমার তথ্য সত্যি না মিথ্যা এইটা পাবলিকের জন্য থেকে গেল, আমি আর আপনি দুজনেই বায়াসড কোনো না কোনো দল দ্বারা, কিন্তু পাবলিকের জন্য তো তথ্যটা দিয়ে যায়, তাদের জন্য তো আমরা একটু মানে কি বলে তাদের জন্য ঠিক একটু আছে, করি। ওইটা এই ওইটা আপনার কোম্পানির নাম্বার হচ্ছে, আমি একটু বলি, কোম্পানির নাম্বার হচ্ছে 96655750। এই কোম্পানিটা 1 জুলাই 2015 সালে এটা করা হয়, কোম্পানি 1/2006 সালে। এইটা যে কোডের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে N09665750P। এইটা আছে, এইটা কোম্পানিটা ডিজলভ করা হয়, তার 2 বছর পরে ডিজলভ করা হয়। সাধারণত কোম্পানি হাউসে যখন কোনো কোম্পানি খোলে, সেখানে সমস্ত ঠিকানা মেকানা দিতে হয়, তারপর কয়েক বছর থাকে, এরপর এটা থাকে না। তো এই ডকুমেন্টসটা আমি ওই কোম্পানি হাউস থেকে পেয়েছি। আমাদেরকে বিভিন্ন কোম্পানির সত্যতা নিরূপণের জন্য এরকম খুঁজতে হয়, তো আমি এরকম খুঁজে খুঁজে পেয়েছি কোম্পানি হাউসে। জানি না যে আপনারা এটা এখনো সার্চ দিলে পাবেন। কোম্পানির নাম হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড, যদি থাকে তাহলে পাবেন। সাধারণত একটা সুনির্দিষ্ট বছর পর এটা চলে যায়। এখন আমি যে কোম্পানির নাম্বারটা বললাম, এইটা দিয়ে আপনার রেকর্ডে সার্চ করলেই কেউ পেয়ে যাবে আমি সত্যি না মিথ্যা বলেছি প্রমাণিত। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি ব্রিটিশ সিটিজেন। আর মুশকিলের জায়গাটা হচ্ছে এইটা যে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনি যেরকম ভাবে মজা করে বললেন, একইভাবে আমিও কিন্তু বলতে পারি যে উনিও ব্রিটিশ সিটিজেন। আপনি যেমন বলেছেন পালিয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই, আমিও কিন্তু আপনাকে বলতে পারি যে তারেক রহমান আজকে 18 বছর না 17 বছর, যে 2008-এ গেছে, তিনি কিন্তু পালিয়েই আছেন, আমি এটা বলতে পারি। কিন্তু আমি একটা বারের জন্য এই প্রোগ্রামে এই কথা বলিনি, আমি একটা বারের জন্য এই তথ্য দেইনি তিনি ব্রিটিশ সিটিজেন, কারণ যখন প্রসঙ্গটা এসেছে তখন আমি বলেছি, কারণ আমি মনে করি এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করবো না আসলে, কারণ এটা আমার এজেন্ডাতে ছিল না। যাই হোক, আপনি তুলেছেন, আমি পাল্টা দিয়েছি এই কারণে। কারণ আমার যেই জায়গাটা আমরা বারবার আলোচনার করার আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না, আমি না এই কথাটা বলার সময় আমার না খুব হাসি পায়। এই কারণে আমার হাসি পায়, আমার কাছে আমি যেটা ভিজুয়ালাইজ করতে পারি, ভাই আপনি আবার নিজেকে ওই একটা প্রাণীর উদাহরণ দিব, যে আপনাকে ওই প্রাণী মনে করবেন না। আমার কাছে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে
একপাল ছাগল একটা বাঘের বিচার করছে। কেন আমি এই কথাটা বলছি? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না, কি শক্তিশালী দল না, তাদের সমর্থক বেস কি বেস না, আমি সুলতান আপার কথা বাদ দিলাম, উনি হোস্ট, উনি তো আসলে কোনো মন্তব্য করতে পারেন, কিন্তু আপনি তো জানেন বাংলাদেশ আওয়ামী, আপনি জামাতের মতো একটা দল যারা আজ পর্যন্ত 6 থেকে 7% বেশি ভোট পায়নি জাতীয় রাজনীতিতে, তাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে এটা মুছে দেওয়া যায় না। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, শুনেন, ঘটনা পরিক্রমাতে অনেক কিছুই হবে রে ভাই। আমরা তো সারফেসে, আপনারা দেখেন আমি একটু সারফেসের নিচেও কাজ করি হালকা পাতলা, সুযোগ হয় আর কি আমার, ওইটার নিচে আমি দেখতে পাই। ঠিক আছে, আমি অনেক টায়ার্ড, কারণ আমি প্রায় 18-19 ঘন্টা ট্রাভেল করেছি ইন্ডিয়া থেকে, আমি আজকে এলাম, এর মধ্যে আমি প্রোটেস্টে গিয়েছি ইউনুসের ওইখানে, তারপরে সেখানে এসে টকশো করছি, মানে হিউজ ডে, তাই আমি একটু টায়ার্ড। আমি কথা অসংলগ্ন হলে বলবেন, কিন্তু এত কথা আমি আপনাকে বলে রাখতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে এবং খুব শক্তিশালী হয়ে ফিরবে। দেখুন, এইটা তো সত্যি কথা যে আমরা সাফার করছি, গত প্রায় 10 মাস ধরে আমাদেরকে ব্যান করা হচ্ছে, আমাদের প্রায় 4 লাখ কর্মীকে অ্যাটাক করা হয়েছে, আপনার আটক করা হয়েছে, আমাদের কর্মীদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, জবাই করা হচ্ছে। যত বড় দলই হই না কেন, আমরা তো আক্রান্ত। ফলে মাথাতে রাখবেন যে একটা বাঘকেও যদি আপনি গিয়ে একটা লাঠি দিয়ে বাড়ি মারেন, ও কিন্তু 2 পা পেছাবে। 2 পা পেছায় পালিয়ে যাওয়ার জন্য না রে ভাই, 2 পা পেছায় ও যাতে একটা জাম নিতে পারে। আমি যখন ইনহেলারটা নেই, আমি অনেক জোরে টান দেই আরেকটা প্রেস করার জন্য, যাতে পরে আরো জোরে টান দিতে পারি। আমি পেছাই মানে এই না যে আমি আগাবো না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কি আসবে না, আমাদের দুজনের যদি আল্লাহ হায়াত রেখে থাকে, আমাদের দুজনই মোটামুটি বলা যেতে পারে একটা বয়স আছে সামনে সময় দেখার জন্য, এই টকশোতেই ইনশাল্লাহ জি। আমি এসে শুধু আপনাকে অপমান করবো না, আমি 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 খালি দ্বিমত বলে করি না, রাখবো ভাই, আমি খালি আপনাকে একটা কথাই বলবো, আর ডায়লগটা দিয়ে রাখি, এই আমি ডেড দ্বিমত হর্স করি না, জেগেছে। হয়ে গেছে, আমাকে শেষ করতে আমি হবে। দ্বিমত করি না, আমি খালি বলি আপনারা ফ্যাসিস্ট হয়ে ফিরেন না, আপনারা স্বৈরশাসক হয়ে ফিরেন না। ফ্যাসিস্ট কাকে বলে? ওকে, ফ্যাসিস্ট তো আমি শব্দটা না, ফ্যাসিস্ট এখন কাকে আমি বলে? আবার সংজ্ঞায় যেতে পারবো না, আমাকে শেষ করতে হবে, অনেক সময় হয়ে গেছে। কিন্তু মানি হচ্ছে আপা একটু শেষ করি, আমি একটা অস্ত্র কথা নিয়ে বলতে চাই, অস্ত্র নিয়ে গদি দখল করা। এই যে আমি 2টা প্রশ্নের উত্তর একটু আমাকে মেহেরবানি করে দিতে দেন। 1977 সালে অস্ত্র নিয়ে ক্ষমতা দখল করেছে, সেটা ফেসিজম না, আমরা ফেসিস্ট, ভালো কথা বুঝলাম। হ্যাঁ। জাতির জনক বঙ্গবন্ধু হচ্ছে গুন্ডা, শাহেদ ভাইয়ের ভাষাতে, না, 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 অথচ আমি কিন্তু ওটা বলি না, আমি বলছি কেউ কেউ বলে আচ্ছা মুজিব ঠিক গুন্ডা আছে, বলে, আমি সেটা অ্যাড্রেস করি না, আমি বলি যে আপনি কি সাপোর্ট করেন? না, না, আমি তো বলছি আমি এটা সাপোর্ট আচ্ছা করি ঠিক না, আছে, কারণ তাহলে তার কোনো আমি কথা নেই, তারপরে একটু বলে মনে রাখি, করি যে তারপরে ঠিক স্বাধীনতা আছে, লাভ করতে থ্যাংক ইউ পরেই যে তার আপনি ঠিক এটা মনে ওকে। করেন না, না, এটা না, মনে আমি করেন করি না, না, আমি করি এটা না। মনে করেন না, থ্যাংক ইউ যে এটা আপনি বলেননি, অ্যাটলিস্ট আশ্বস্ত হলাম। হ্যাঁ, 1979 একটা কথা শেষ করি, 1979 সালে হুম, আমাদের পার্লামেন্টে ওই সময়টাতে যখন আপনার ইনডেমনিটি অধ্যাদেশ যেখানে পাশ করা হয়, ওই পার্লামেন্টে 4 জনের ব্যাপারে শোক প্রস্তাব আনা হয়েছিল, যেখানে বঙ্গবন্ধুও ছিলেন। ওইটা কিন্তু আওয়ামী লীগের পার্লামেন্ট ছিল না, ওইটা পুরোপুরি 15ই আগস্টের পরে প্রথম পার্লামেন্ট। যদিও সেটা নিয়ে আমাদের পরবর্তী সময় জানেন আদালতের রায়ের মাধ্যমে অবৈধ হয়েছে, নানান হয়েছে, ওটাতে যাবই না। ওই পার্লামেন্টের পুরো সেশনটা আমার কাছে আছে, এই স্ক্রিনে দেখালে দেখবেন না, আরেকটা প্রোগ্রামে বলবেন পাঠিয়ে দিব। সেখানে বঙ্গবন্ধুকে একজন জাতীয় নেতা বলা হয়েছে, তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে। ওই যে কেউ কেউ বলে গুন্ডা, ওইটা জাসদের লোকেরাও সেদিন বলেনি। শাহজাহান সিরাজ ওই দিন দাঁড়িয়ে বলেছিল যে আজকে আপনারা ইনডেমনিটি অধ্যাদেশ পাশ করতে যাচ্ছেন, আমরা কিচ্ছু জানি না, এমন একদিন আসবে যেদিন আপনাদেরও বিচার হবে, কিন্তু কেউ বাঁচাতে আসবে না বলে হয়েছে সেটা। সুতরাং ওই পার্লামেন্টেও কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান দেওয়া হয়েছিল। হ্যাঁ, বঙ্গবন্ধু বলেনি, জাতির পিতা বলেনি, কিন্তু সম্মান বাকিগুলো দেওয়া হয়েছে। সুতরাং কারা গুন্ডা বলে এটা আপনি জানেন, এদেরকেই বলেছি যে এদেরকে সাথে রাখবেন না, এদেরকে সাথে রাখলে বিএনপি কে এরা খেয়ে ফেলবে, এর আগেও খেয়েছে। এই যে 10টা অস্ত্র গ্রেনেড হামলা, এগুলো জামাতের পাল্লাতে পরেই বিএনপি কে করতে হয়েছে। শুনুন, উই পোকা যদি আপনার ঘরের একটা বইকে ধরে, ওই 100টা বই থাকলে 99টাকেও ধরবে, এইটা মাথায় রাখবেন ভাই। ভালো থাকেন, ডেড হর্স নিয়ে আরো আপনার ব্লগ বানান, আপনার সুস্থতা এবং আপনার প্রতি সম্মান জানাই। অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, তবে গত 15-16 বছর থেকে আমি সবসময় আমার টক শোতে যে কথাটি বলেছি, আজকে আমি সেই কথাটি বলতে চাই। সেটি হচ্ছে যে ক্ষমতায় একটা ভারসাম্যতা থাকতে হয়, ভারসাম্যতার সঙ্গে সঙ্গে জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে কোনো ক্ষমতাই
মানে ক্ষমতা যখন অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট করাপশন তৈরি করে, তো সেরকম পরিস্থিতি বাংলাদেশে আর কোনোদিনও না হোক। ক্ষমতার ভারসাম্য থাকার জন্য বাংলাদেশে যে দুটি রাজনৈতিক দল রয়েছে, সেই দল দুটিরই সুস্থ ধারায় সুস্থভাবে রাজনীতি করার যেমন অধিকার রয়েছে, তেমনি একজনের অস্তিত্বের কারণেই আরেকজনকে সাহায্য করা উচিত। কারণ তাদের একজনকে ছাড়া আরেকজন পরিপূরক, মানে একজন আরেকজনের পরিপূরক, একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ। এটি অন্তত এই গত 10 মাসে বাংলাদেশের মানুষ অনুধাবন করছে। আমি জানি না এই রাজনৈতিক দল দুটি সেটা অনুধাবন করতে পারছে কিনা। ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষ, আমি অন্তত মানুষের পালস যতটুকু বুঝি, তাদের রাজনীতিবিদরা, তাদের রাজনৈতিক দল তাদেরকে যতই উপেক্ষা করুক না কেন, যতই তাদের অনাদর করুক না কেন, তারা শেষ পর্যন্ত ওই রাজনৈতিক দলের কাছেই ফিরতে চায়। কারণ তারা জানে দিন শেষে ভোটের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবে। মানুষ যেন আর কোনোদিনও তাদের সেই অধিকার থেকে বঞ্চিত না হয়, এবং রাজনৈতিক দলগুলো সত্যি সত্যি মানুষের কথা ভেবে অন্তত একটা সুস্থ ধারার রাজনৈতিক কালচার গড়ে তুলুক, সেই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আমি শেষ, মাঝখানে আর কোনো কথা নাই। পুরা শোতে নিজু মজুমদার কথা বলেছে 90%, আমি বলেছি 10%। আমি শেষ করব আমার সারমর্ম টেনে। সেটা হলো আপনি যেটা বলেছেন, ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশের বর্তমান সময়ে হচ্ছে ভারসাম্যমূলক ক্ষমতা কখনো পরিচালিত হয় নাই। বাংলাদেশের রাষ্ট্রপতি আওয়ামী লীগের, সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়ন্ত্রিত, হ্যাঁ। আর হলো প্রধান বড় শক্তি বিএনপি বাইরে রাষ্ট্র পরিচালনা করছে একটি নিউট্রাল গভর্নমেন্ট, ছাত্ররা আছে। সো এটা হচ্ছে ভারসাম্য। যদি আপনি দেখেন, এটা একটা ভারসাম্য। আপনি বলেছেন যে দুই রাজনীতির সহাবস্থান, অবশ্যই এটি বাংলাদেশের ভারসাম্য হলে তাহলে নিয়তি। মানুষ মব নির্যাতনের শিকার হতো না, ল অ্যান্ড অর্ডার এতখানি খারাপ অবস্থা হতো না, ওকে, দেশের আমি আমি অর্থনীতি আমি খারাপ আমি অবস্থা আমি হতো আমি না। আমি যে জায়গায় এটা কখনো আইডিয়াল ভারসাম্যপূর্ণ অবস্থা নয়। না, এটা আইডিয়াল না, বাট ইটস এ আপনি টেস্ট বললেন, কেস, ইটস এ টেস্ট কেস। হ্যাঁ, আপনি না, বললেন আমি আমি এখানে, আমি বলি আমি বলি আপনি বললেন এখানে একটা ভারসাম্যপূর্ণ সরকার। আমি দেখি এখানে 4টি সরকার, একটা ডক্টর ইউনূসের সরকার, একটা সেনাপ্রধানের সরকার, একটা জামাতের সরকার, আর একটা জঙ্গি কিংবা মব কিংবা সমন্বয়কদের সরকার। এখন আপনি দেখেন একটা সমন্বিত সরকার, আমি একজন সাংবাদিক হিসেবে দেখি 4টে সরকার, যে কারণে কোথাও কোনো সামঞ্জস্যতা নেই। এখন এই ঠিক আছে। আলোচনার কোনো শেষ পরিশেষ নেই, কিন্তু আমি যেটা বলেছি ওইখানে স্টিক থেকে মতের ভিন্নতা থাকবে, সেটি গণতন্ত্রের সৌন্দর্য, ওইটাই গণতন্ত্র, তাই না? কিন্তু কেউ কারো মত আমরা দমন করার চেষ্টা আর কোনোদিনও না করি। অন্তত এই গত 10 মাস বাংলাদেশের মানুষ যেভাবে করে সাফার করছে, তারা একটা সত্যি সত্যি একটা স্বপ্ন দেখেছিল, আমি সেটা ফিল করতে পারি যে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন আসেনি তো বটেই, বরং তারা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সেরকম পরিস্থিতি বাংলাদেশে আর কোনোদিনও না আসুক, বরং সত্যি সত্যি গণতন্ত্র মুক্তি পাক, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। নিজম মজুমদার এবং শাহেদ আলম, আপনাদের দুজনকে সত্যি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।